So you all know that this is our second free live class of this free course. And in this class, I'm going to talk about introduction and identification of part of speech, as well as I will show you freehand writing. I mean, how can you make long English sentences from short sentence? আমাদের আজকের ক্লাসের মেইন বিষয় থাকবে যারা ইংরেজিতে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান, যারা বড় একটা বাক্য তৈরি করতে পারেন না, একটা সেন্টেন্সের ভিতর বেশি ইনফরমেশন যারা নিয়ে আসতে পারেন না, স্পিকিং এর ক্ষেত্রে ছোট ছোট কথা বলে থেমে যান, অনর্গল কথা বলতে পারেন না, বা ফ্রি হ্যান্ডে একটা প্যারাগ্রাফ, সিভি, কম্পোজিশন, রিপোর্ট এগুলো যারা লিখতে পারেন না, কোনো কিছু ভেবে বাংলায় আপনি একটা বিষয়কে ভাবছেন, সেটাকে কারেক্ট ওয়েতে কারেক্ট ওয়ার্ডার মেনটেন করে আপনি ইংলিশে কিভাবে লিখবেন, যে কোনো নিউজ আর্টিকেল রিলেটেড বা বড় বড় বেঙ্গলি সেন্টেন্সকে সঠিকভাবে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবেন, এই বিষয়গুলো দেখাবো। আজকের ক্লাসটা মেইনলি আমাদের রাইটিং রিলেটেড, অর্থাৎ এই ক্লাসটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আমি আবারও বলছি, আমি গ্রামার দেখাবো আগে একটু, কারণ এই গ্রামার, এই পার্ট অফ স্পিচের এই জায়গাটা না বুঝে ওইখানে যাওয়া যায় না। ওই বড় সেন্টেন্স গুলো কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ফ্রি হ্যান্ডে প্যারাগ্রাফ, সিবি, কম্পোজিশন লিখবেন, সেটা বুঝাতে গেলে আমাকে আগে এই নাউন কি, প্রোনাউন কি, অ্যাডভার্ব কি, এগুলো আগে আমাকে বুঝতে হবে, এগুলো আগে শিখতে হবে। আমরা অনেকেই গ্রামার শিখি, বাট এটার প্র্যাকটিক্যাল ব্যবহার শিখি না। তো আমি প্রথমত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ প্রত্যেকটা পার্ট অফ স্পিচের একটু আমি আপনাদেরকে ডেফিনেশন দিব এবং সেগুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়। প্রত্যেকটা পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশন বা পার্ট অফ স্পিচ এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য, সেইটা আমি আগে একটু বলবো এবং এইটাকে মেনটেন করে আমরা সামনের দিকে এগোবো। তো প্রথমত একটু গ্রামার নিয়ে আলোচনা করব। এটা একটু কঠিন হতে পারে, একটু হার্ড হতে পারে, তারপরে আপনারা ধৈর্য ধরে থাকেন। যদি মনে প্রাণে শেখার ইচ্ছা থাকে, এই ল্যাঙ্গুয়েজের অরিজিনটা বা ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে যদি আপনারা নিতে চান, আপনাদের এই জায়গাটা একটু বুঝতে হবে। কোন জায়গার কথা বলছি? পার্ট অফ স্পিচের এই জায়গাটা। দেখেন, প্রথমে আমি এটা নিয়ে একটু আলোচনা করি। আবারও বলছি, এটা প্রত্যেকের জন্য পারফেক্ট হবে। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা অ্যাডমিশন টেস্ট, ব্যাংক জব, বিসিএস, যারা হাউস ওয়াইফ আছেন, যারা ফ্রিল্যান্সার আছেন, যারা ইমিগ্রান্ট আছেন, আমি গ্রামার দেখাচ্ছি, বাট এটা এই জায়গায় থাকবে না। আমি সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখাবো, জাস্ট একটু ওয়েট করতে হবে। যারা রাইটিং নিয়ে প্রবলেম ফেস করেন, আমি এতটুকু বলতে পারি, আজকের ক্লাসে লাস্ট পর্যন্ত থাকলে আপনার এই সময়টা বৃথা যাবে না। তো প্রথমত দেখেন, ইন্ট্রোডাকশন অফ পার্ট অফ স্পিচ। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, দ্য ডিফারেন্ট ক্লাসেস অর কাইন্ডস অফ ওয়ার্ডস ইউজড ইন ইংলিশ স্পিচ আর কল্ড পার্ট অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ। অর্থাৎ পার্ট অর্থ অংশ এবং স্পিচ অর্থ বাক্য বা কথা। সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে মূলত পার্ট অফ স্পিচ বলে। যেমন, গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে একটা বাক্য আছে, বা এই যে যেটা আমি বললাম পার্ট অফ স্পিচ, এই জিনিসটা মূলত কি, আগে আমাকে এটা বুঝতে হবে। দেখেন, আপনি যদি ইংরেজি ভাষাটা শিখতে চান, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি যদি ভালোভাবে ডেভেলপ করতে চান, তাহলে সবার আগে আপনার এই জায়গাটা সম্পর্কে বুঝতে হবে। কারণ এই পার্ট অফ স্পিচ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা একটা ফাউন্ডেশন। এটা সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে সম্পূর্ণ ইংরেজি গ্রামার নিয়ে যারা প্রবলেম ফেস করেন, গ্রামার নিয়ে যারা ভয় পান, সম্পূর্ণ গ্রামারের ভয়টা আপনার চলে যাবে। কারেক্ট ওয়েতে শুদ্ধভাবে ইংরেজি যে কোনো সেন্টেন্স আপনি বলতে পারবেন বা লিখতে পারবেন। অনেকেই ভোকাবুলারি প্র্যাকটিস করেন। আপনি যে কোনো বই থেকে ইংলিশে ভোকাবুলারি পড়েন, দেখবেন সেইটার পাশে ব্র্যাকেটে ছোট্ট করে দেওয়া থাকে যে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটা নাউন। মানে আমি কি বলছি, ভোকাবুলারি প্র্যাকটিস করতে গেলে ওই পার্ট অফ স্পিচ ধরে প্র্যাকটিস করতে হয়। তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট আপনি বুঝে দেখেন। এটা কেন ইম্পর্টেন্ট জানেন? আপনি যখন ইংলিশে একটা কথা বলবেন বা একটা সেন্টেন্স তৈরি করবেন, একটা সেন্টেন্স বা একটা বাক্যের ডেফিনেশন কি? কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। এখন আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত প্রতিটা সেন্টেন্সের, প্রতিটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম আছে, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে। ওয়ার্ড কাকে বলে? কতগুলো লেটার পাশাপাশি বসে যখন একটা অর্থ দেয়, তাকে ওয়ার্ড বলে। তো প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম আছে, যে নামগুলো এই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসবে। দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্ট অফ স্পিচ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অর্থাৎ আপনি যখনই একটা ইংরেজি বাক্য তৈরি করবেন, সে যে বাক্যই করেন না কেন, প্রত্যেকটা বাক্যের প্রতিটা ওয়ার্ডের একটা নাম আছে। এই নামটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে যত কঠিন সেন্টেন্স হোক, যত কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হোক, একটা বাক্যের ভিতর যত বেশি ফ্রেজ বা ক্লজ থাকুক না কেন,
তার অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল সেন্স, অ্যাকচুয়াল থট আপনারা বুঝতে পারবেন। আমরা অনেকেই আছি ইংলিশে প্যাসেজ রিড আউট করতে পারি, ইংলিশ প্যাসেজ আমরা পড়ি বা প্যাসেজ পড়তে পারি, বাট একটা প্যাসেজ পড়ে তার যে অ্যাকচুয়াল অর্থটা কি বা থটটা কি, অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিংটা কি, এটা আমরা বুঝতে পারি না। আপনি যদি ভোকাবুলারি নাও জানেন, বাট পার্ট অফ স্পিচ সম্পর্কে যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, এই জায়গাটা নিয়ে আপনাদের প্রবলেম ফেস করতে হয় না। তো এটা একটু ভালোভাবে দেখেন, আমি জাস্ট এর প্রত্যেকটা পার্ট অফ স্পিচের ডিটেলস ক্লাস আছে, বাট আমি আজকে জাস্ট ডেফিনেশন গুলো নিয়ে একটু কথা বলবো এবং এটাকে কিভাবে আইডেন্টিফাই করতে হয় আমি এই জায়গাটা থেকে পার্ট অফ স্পিচের আইডেন্টিফিকেশনটা আপনাদেরকে দেখাবো। এবং এটা কমপ্লিট করার পর যেটা বললাম, আমরা রাইটিং এর জায়গাটাতে আসবো। ফ্রি হ্যান্ডে কিভাবে একটা প্যারাগ্রাফ, কম্পোজিশন, সিবি, রিপোর্ট, একটা ব্লগ আপনারা লিখতে পারবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, সেটা বা সেই জায়গাটায় যেতে গেলে আগে আমার এই জায়গাটা দেখতে হবে। একটাকে স্কিপ করে এক জায়গায় যাওয়া যায় না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আবারও বলছি একটার সাথে একটা টপিক কানেক্টেড থাকে, রিলেটেড থাকে। তো সবাই একটু মনোযোগ দিয়ে বিষয়টা বা এই জায়গাটা বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আশা করি অনেক ভালোভাবে আপনি নিতে পারবেন। তাহলে দেখেন, প্রথমত পার্ট অফ স্পিচটা কি? প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের একটা নাম থাকে। যেমন এই যে সেন্টেন্সটা এখানে, এই যে গ্রেট, এই গ্রেট শব্দটা একটা ইন্টারজেকশন। এই যে গ্রেট যে শব্দটা দেখছেন আপনারা, এটাকে আমরা বলি ইন্টারজেকশন। এই মিনা শব্দটা একটা নাউন, এই ইজ শব্দটা একটা ভার্ব। এই ইজ শব্দটা কি বললাম? একটা ভার্ব। এই দা শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এ এন্ড দি কে আমরা আর্টিকেল বলি। বাট অ্যাজ এ পার্ট অফ স্পিচ, 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর আর্টিকেল নামে কোনো শব্দ নেই। সো অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল বা ডিটারমিনার এগুলো অ্যাডজেক্টিভ থেকে আসে, অ্যাডজেক্টিভ থেকে বের হয়। অনলি এটা একটা অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট এটা একটা অ্যাডজেক্টিভ, কল এটা একটা নাউন, উইথ এটা একটা প্রেপোজিশন, হাইয়েস্ট এটা একটা অ্যাডজেক্টিভ, এসকোর্ট এটা একটা নাউন, ইন এটা একটা প্রেপোজিশন, দা এটা একটা অ্যাডজেক্টিভ, ক্লাস এটা একটা নাউন। এই যে প্রতিটা ওয়ার্ডের নাম বললাম না, এই নাম আইডেন্টিফাই করাটা শিখতে হবে। এটা যদি আপনি না পারেন, আপনি যেখান থেকে ইংরেজি শেখেন না কেন বা যা শেখেন না কেন, কখনো সেটা ফলপ্রসূ হবে না। কখনো সেটাকে ধরে রাখতে পারবেন না আপনার অ্যাসেট বা সম্পদ হিসাবে। এই পার্ট অফ স্পিচ শিখতেই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা বলে রাখি, এই পার্ট অফ স্পিচ কখনো মুখস্থ করা যায় না। এগুলো কখনো মুখস্থ করা যায় না যে এই ওয়ার্ড গুলোই এই পার্ট অফ স্পিচ, এরকম হয় না। অবস্থান ভেদে এর পরিবর্তন হয়। যেটা আমি গত ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম একটা বিষয়ের মাধ্যমে, সেটা হচ্ছে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। এই বিষয়গুলো আমি প্র্যাকটিস করিয়েছিলাম আপনাদের। অর্থাৎ মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স বা একটা বাক্য লিখি, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। মনে করেন আমি আহ এরকম একটা সেন্টেন্স লিখলাম, দিস ইজ আ ম্যাঙ্গো। এই সেন্টেন্সের বাংলা অর্থটা হচ্ছে এটা একটা আম। এই ম্যাঙ্গো শব্দটা কি? আমার কিন্তু একটা নাউন। কিন্তু আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর বাংলা অর্থ কি? এটা একটা আম গাছ। এই যে বাক্যটা লিখলাম, এইখানে কিন্তু ম্যাঙ্গোটার নাউন নেই, এটা হয়ে গেছে আমার একটা অ্যাডজেক্টিভ, এই ট্রিকে মডিফাই করে। তো পার্ট অফ স্পিচ পরিবর্তন হয়, এটা কখনো চেহারা অনুযায়ী বসে না, অবস্থান অনুযায়ী পরিবর্তন হয়, এবং এটা পরিবর্তন হওয়ার ফলে সেন্টেন্সের মিনিং এর চেঞ্জ হয়ে যায়। তো একটা বাক্যের ভিতর কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, এটা বুঝতে গেলে এই পার্ট অফ স্পিচ ভালোভাবে জানতে হয়, তাহলে অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। যেমন গত ক্লাসে আমি একটা ভার্ব আপনাদের দেখিয়েছিলাম, যারা ছিলেন মনে আছে কিনা, এই যে ওয়াক, এই শব্দটা আমি যদি আপনাকে বলি এটা কোন পার্ট অফ স্পিচ, এক কথায় আপনি বলবেন এটা ভার্ব। দেখেন আমি যদি বলি টক, TAL কে টক মানে কথা বলা, কোন পার্ট অফ স্পিচ? ভার্ব। যেমন আমি যদি বলি আই, কথাটা বোঝেন, আই টক টু হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমি তার সাথে কথা বলি, আমি তার সাথে কথা বলি, আই টক টু হিম। এই টক শব্দটা ভার্ব, আইটা সাবজেক্ট, এটা একটা প্রোনাউন, টকটা ভার্ব, টুটা প্রেপোজিশন, হিমটাও প্রোনাউন, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। কিন্তু আমি যদি এরকম একটা কথা বলি, আই হ্যাভ আ টক উইথ হিম, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি জানেন? আমার তার সাথে একটা কথা আছে, আই হ্যাভ আ টক উইথ হিম। এখানে হ্যাভটা মেইন ভার্ব, আর এই যে টকটা লিখলাম না, এটা কোনো ভার্ব না, এটা জাস্ট একটা নাউন। দেখেন এর আগে এ আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে। এই যে টক, জাস্ট কোনো অ্যাকশন দিচ্ছে না, কাজ করা বোঝাচ্ছে না, জাস্ট অ্যাজ এ ওয়ার্ড স্থির একটা অবস্থা প্রকাশ করছে। সেন্টেন্সটার বাংলা অর্থ কি? আমার তার সাথে একটা কথা আছে। একই ওয়ার্ড, একই স্পেলিং, কোনো চেঞ্জ নেই, একই অর্থ, কিন্তু একটা সেন্টেন্সে সেটা ভার্ব, আরেকটা সেন্টেন্সে সেটা নাউন। এইভাবে কিন্তু চেঞ্জ হয়, এবং এই চেঞ্জিংটা যে বুঝতে পারবে সে ইংলিশে প্রফেশনাল হতে পারবে। আমি এই ওয়াক শব্দটার কথা বলছিলাম। যেমন আমি যদি বলি যে এরকম একটা সেন্টেন্স, ওয়াকিং হি ইজ ওয়াকিং অন দা রোড, এই যে একটা বাক্য আমি লিখলাম, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে যে সে রাস্তা দিয়ে হাঁটছে। হি ইজ ওয়াকিং অন দা রোড, কথাটা বুঝবেন, এটার বাংলা অর্থ আমি কি বলছি? সে রাস্তা দিয়ে হাঁটিতেছে। এই ওয়াকিং শব্দটা আমার ভার্ব,
মেইন ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কাজ করা, অ্যাকশন দেওয়া বোঝাচ্ছে যে সে হাঁটছে। কিন্তু আমি যদি এরকম একটা কথা বলি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। আর এই যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই, জাস্ট বি ভার্বের একটা সেন্টেন্স। এবং এই যে ওয়াকিংটা, এটাকে বলা হয় জেরান্ড, এবং অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা নাউনের কাজ করে, এটা নাউন, জাস্ট স্থির একটা অবস্থা প্রকাশ করছে এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দটা। আবার আমি যদি এইভাবে একটা কথা বলি যে আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখেছিলাম ওয়াকিং অন দা রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এই যে বাক্যটা আমি লিখলাম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, এটার মেইন ভার্ব হচ্ছে এই স, সি এর পাস্ট ফর্ম স, পাস্ট টেন্স এটা। আর এই যে ওয়াকিংটা আপনারা দেখছেন, এটাকে বলা হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এই বয়কে মডিফাই করতেছে। বাংলা অর্থ কি, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। তাহলে একই ওয়ার্ড একই স্পেলিং, সেটা হচ্ছে ওয়াকিং, এই একটা শব্দ তিনটা বাক্যে তিনটা ভিন্ন পজিশনে বসে তিনটা বাক্যের অর্থ কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তাহলে যারা ভোকাবুলারি শেখেন, শুধু ভোকাবুলারি শিখে রাখলেই কি আপনি যে কোনো সেন্টেন্সের অর্থ বের করতে পারবেন? যদি পার্ট অফ স্পিচের কানেকশন বুঝতে না পারেন, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, এটা যদি আপনারা ভালোভাবে নিতে না পারেন, বুঝতে না পারেন, কখনোই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আপনারা ভালোভাবে ডেভেলপ করতে পারবেন না। এই পার্ট অফ স্পিচ অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এই ইংরেজি ভাষাটা প্রফেশনালি শেখার জন্য। আমি আবারও বলছি, এই পার্ট অফ স্পিচ। তো এই প্রথম সেন্টেন্সটার অর্থ কি বলছি, সে রাস্তা দিয়ে হাঁটতেছে। পরের সেন্টেন্সটার অর্থ কি বলছি, হাঁটা একটা ভালো ব্যায়াম। তারপরের বাক্যটার অর্থ কি, যে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। তাহলে দেখছেন কিভাবে চেঞ্জ হয়? তাহলে আপনি যদি এটাকে আইডেন্টিফাই করতে না পারেন, কখনোই ডেভেলপ করতে পারবেন না। অর্থাৎ বিষয়টা কেমন, আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আপনার টিচার, আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম আমি তাদের স্টুডেন্ট, আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই ওয়ার্ড গুলো চেঞ্জ হয়। অর্থাৎ পার্ট অফ স্পিচ গুলো মূলত কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে বাক্যগুলো আমার থাকে, প্রতিটা বাক্যে যে ওয়ার্ড, যে শব্দ, এই শব্দগুলোর একটা নাম থাকে, এই শব্দগুলোর একটা ডেজিগনেশন থাকে। মানে প্রত্যেকটা মানুষের একটা ইয়ে থাকে না, একটা প্রফেশন থাকে না, যে এই লোকটা টিচার, এই লোকটা ডক্টর, এই লোকটা ফার্মার, এই লোকটা ইঞ্জিনিয়ার। সেরকম প্রতিটা ওয়ার্ডের একটা নাম থাকে, যে নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে, এবং এটা কিন্তু সেন্টেন্সের অবস্থান ভেদে চেঞ্জ হতে পারে। এবং এই চেঞ্জিংটা আপনাকে বুঝতে হবে। সেটা কিভাবে বুঝবেন? পার্ট অফ স্পিচের ডেফিনেশন গুলো আগে জানতে হবে, এবং কোন পার্ট অফ স্পিচ আর আর কোন পার্ট অফ স্পিচের সাথে কানেক্টেড হয় এটা আপনাকে বুঝতে হবে। কার সাথে কোনটা রিলেটেড, কোনটাকে কোনটা মডিফাই করে, এটা আমাকে বুঝতে হবে। তো মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আমি সবগুলো পার্ট অফ স্পিচ নিয়ে আমি কথা বলবো আপনাদের সামনে, ডিটেলসে বলছি। এটা খুব বেশি সময় দিব না এই জায়গাটাতে, যেহেতু গ্রামাটিক্যাল পার্ট অনেকের বুঝতে অধৈর্য লাগতে পারে, কষ্ট হতে পারে। বাট বিশ্বাস করেন, এটাই মেইন ল্যাঙ্গুয়েজ। এটাকে স্কিপ করে ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রফেশনাল হওয়া যায় না। লাস্ট পর্যন্ত থাকেন, যাদের মনে প্রাণে শেখার ইচ্ছা আছে, আশা করি অনেক কিছু নিয়ে যেতে পারবেন এই জায়গাটা থেকে। দেখেন, আমাদের টোটাল পার্ট অফ স্পিচ এই 8 প্রকার, আপনারা প্রত্যেকে জানেন, আমি এটা দেখিয়েছি, এর আগেও আপনারা এগুলো নাম শুনছেন, হয়তো শিখছেন, কিন্তু আমরা এটার প্র্যাকটিক্যাল ইউজটা জানি না, সেটাই আমি মূলত আজকের ক্লাসে দেখাবো। তো প্রথমত আসি নাউন, জাস্ট একটু ডেফিনেশন গুলো বলে যাই, ডিটেলস বলবো না এখানে। আমরা মেইন জায়গাটায় ফোকাস করব, সেটা হচ্ছে রাইটিং এ। তো ডিটেলস এর জন্য আলাদা ক্লাস আছে, সেখানে আমি দেখাবো। জাস্ট আগে আমরা ডেফিনেশন গুলো একটু দেখি। দেখেন, নাউন জিনিসটা কি, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণ, অবস্থা প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। রেহানা, ঢাকা, গার্ল, আর্মি, সল্ট, বাংলাদেশ, রহিম, করিম, অনেস্টি, কাইন্ডনেস, এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। যে কোনো নামকে আমরা নাউন বলে থাকি। আমার কথাটা বোঝেন? সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, গুণের নাম হতে পারে, ইভেন কোনো কাজের নাম নাউন। এখন আপনি যদি বলেন যে সব যদি নাউন হয়, তাহলে অন্যান্য পার্ট অফ স্পিচ গুলো কিভাবে হবে? অন্যান্য পার্ট অফ স্পিচ গুলো সেন্টেন্সে তার অবস্থান অনুযায়ী বসে থাকে। যেমন এই যে কাইন্ডনেস, এটাকে অনেকেই দেখলে মনে করে কি, যে আহ এটা একটা অ্যাজেক্টিভ, গুণের নাম বোঝাচ্ছে, বাট না। আমি যদি বলি অনেস্টি ইজ আ গুড পলিসি, কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্সু, তাহলে কাইন্ডনেস বা অনেস্টিটা কি? সাবজেক্ট। সাবজেক্ট কখনো অ্যাজেক্টিভ হতে পারে না, এটা নাউন। কিন্তু আমি যদি বলি হি ইজ আ ভেরি কাইন্ড ম্যান,
ওই কাইন্ড শব্দটা ম্যানকে মডিফাই করে, ওই কাইন্ড শব্দটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ এগুলো অনেকটা ডিপেন্ড করে ডেফিনেশনের উপর, ঠিক আছে, এবং সেন্টেন্সে অবস্থানের উপর। আমি সবকিছুই দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তাহলে নাউন বলতে আমরা যে কোনো কিছু নামকে বোঝাই, এবং এটা মোস্ট অফ দ্য টাইম একদম শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে আমার এই নাউন গুলো বসে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনের ব্যবহারটা ইংলিশে কোথায় হয়? দেখেন, নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাদেরকে প্রোনাউন বলে। আর প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ফর নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেটাকে মূলত প্রোনাউন বলা হয়। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। মানেটা কি? দেখেন, এটা আমি যদি একটু প্র্যাকটিক্যালি বলি, ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে কি জানেন? দ্বিরুক্তি। অর্থাৎ আমরা বাংলায় দেখবেন এই ধরনের কথা অনেক বলে থাকি, যেমন সে নাচতে নাচতে স্কুলে যায়। এখন এটার ইংলিশ কি হবে? হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং। বলা যায় না এটা। এই ইংলিশে পরপর দুটো ওয়ার্ড একসঙ্গে বলা যায় না, এটাকে বলা হয় রিডান্ডেন্সি বা দ্বিরুক্তির ব্যবহার। সে গান গাইতে গাইতে ভাত খায়, সে গাইতে গাইতে ভাত খায়। তাহলে হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং, এরকম কি বলা যাবে? যায় না। অর্থাৎ একটা শব্দের দুইবার ব্যবহার ইংলিশে হয় না। তো প্রতিটা সেন্টেন্সে নাউনের ব্যবহার, এটা ওয়ান কাইন্ডস অফ রিডান্ডেন্সির কাজ করে। এই রিডান্ডেন্সির প্রবলেমটা দূর করার জন্য নাউনের পরিবর্তে যদি প্রোনাউনের ব্যবহার হয়, তাহলে সেই সেন্টেন্সটা দেখতে, বলতে বা লিখতে অনেক বেশি সুন্দর লাগে। যেমন আমি যদি বলি যে রহিম ইজ আ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র। আবার আমি যদি বলি রহিম গোস টু স্কুল এভরিডে, রহিম রিডস ইন ক্লাস 10, রহিম ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই প্রতিটা সেন্টেন্সের শুরুতে রহিম না বলে রহিমের পরিবর্তে আমরা যে প্রোনাউনটাকে ব্যবহার করি হি, এটা ব্যবহার করলে ওই সেন্টেন্সটা দেখতে, বলতে বা লিখতে অনেক সুন্দর শোনায়। সো প্রোনাউনটা জাস্ট নাউনের পরিবর্তে বসে, সাবজেক্টের স্থানে বা অবজেক্টের স্থানে। প্রোনাউনের অবজেক্টিভ ফর্মও আছে। প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেগুলো ডিটেলসে জানলে এই সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা অনেক ভালোভাবে ক্লিয়ার করা যায়। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, হ্যাঁ, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, এগুলো আমাদের শিখতে হয়। এগুলোর উপরেও ডিটেলস ক্লাস আছে, তো আমি দেখাবো পরে। আগে জাস্ট একটু এগুলো দেখেন, আমরা মেইন জায়গাটাতে আসবো। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ জিনিসটা কি? দেখেন, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভের কাজটা কি? এর ডেফিনেশনটা কি? নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়াটাই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভের কাজ। অ্যাডজেক্টিভ সবসময় কি করে? নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দেয়, অতিরিক্ত একটা ইনফরমেশন দেয়। মানে বিষয়টা কেমন আমি একটু আপনাদের বুঝাই বলি। দেখেন, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ আপনারা দেখছেন, এই 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর মেইন পার্ট অফ স্পিচ হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। এই তিনটা হচ্ছে জিস্ট। অর্থাৎ এই তিনটা না হলে অ্যাটলিস্ট একটা সেন্টেন্স তৈরি হয় না। বাকি যে পার্ট অফ স্পিচ গুলো আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো কি জানেন? এগুলো হচ্ছে বাড়তি অংশ। অর্থাৎ এগুলো একটা সেন্টেন্সের এই নাউন, প্রোনাউন এবং ভার্বকে বাড়িয়ে বলে, রংচং করে, মডিফাই করে, এক্সট্রা ইনফরমেশন দেয়, নাউন, প্রোনাউন এবং ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। এগুলো যে মেইন কোনো পার্ট এরকম না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, দেখেন, শি, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি যে শি ইজ, শিটা কি? একটা প্রোনাউন। ইজটা কি? ভার্ব। শি ইজ গার্ল, সে হয় মেয়ে। এই তিনটা ওয়ার্ড, নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে। এই তিনটা ওয়ার্ডের একটা যদি আপনি বাদ দেন, আপনার কি কোনো ধরনের সেন্টেন্স হবে? গার্ল ইজ বাদ দেন, সেন্টেন্স হবে? হবে না। গার্ল বাদ দিলে সেন্টেন্স হবে? হবে না। শি বাদ দিলে সেন্টেন্স হবে? হবে না। এই তিনটা বাদে কিন্তু সেন্টেন্স হবে না। অর্থাৎ একটা সেন্টেন্সের মেইন অংশ কোনটা, জিস্ট কোনটা, মানে ন্যূনতম কোন ওয়ার্ড গুলো হলে একটা কমপ্লিট ইংলিশ সেন্টেন্স তৈরি করা যায়, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। আর বাকি যেগুলো আছে, আমি যদি বলি শি ইজ আ গার্ল, সে একটা মেয়ে, এই এটা গার্লকে মডিফাই করে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ একটা অ্যাডজেক্টিভ। আবার বলছে আর্টিকেল না, মানে পার্ট অফ স্পিচ হিসাবে যদি বলি তাহলে এটা আর্টিকেল না। আর্টিকেল না, আর্টিকেল নামের কোনো বিষয় আমার পার্ট অফ স্পিচের ভিতর নেই। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা আমার অ্যাডজেক্টিভ। আমি যদি বলি শি ইজ আ বিউটিফুল গার্ল, BAUTIFUL,
এই বিউটিফুলটাও কি করছে, ওই গার্লটাকে মডিফাই করছে, যে সে মেয়ে, সে কেমন মেয়ে, সে সুন্দরী মেয়ে, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। আবার আমি যদি বলি শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, সে সুন্দরী মেয়ে, সে খুব সুন্দরী মেয়ে, এই ভেরিটা একটা অ্যাডভার্ব। অর্থাৎ আপনি যদি এখন এই ভিতরে এ বা ভেরি বা বিউটিফুল বাদ দেন, তারপরেও কি আপনার সেন্টেন্সের অর্থ থাকবে না? থাকবে কিন্তু। কিন্তু আপনি শি কে যদি বাদ দেন, ইজ যদি বাদ দেন, গার্ল যদি বাদ দেন, তাহলে কি সেন্টেন্স থাকবে? থাকবে না। তার মানে কি বললাম, একটা সেন্টেন্সের মেইন অংশ, মেইন পার্ট, জিস্ট হচ্ছে নাউন, প্রোনাউন আর ভার্ব। আর বাকি যে পার্ট অফ স্পিচ গুলো হচ্ছে, সেগুলো বাড়তি অংশ, সেগুলো এদেরকে মডিফাই করে, মনের ভাবটাকে ক্লিয়ারলি প্রকাশ করে, একটা সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, ইভেন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, নিজেকে নিজে মডিফাই করতে পারে, প্রেপোজিশনকে মডিফাই করতে পারে, কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউন এবং ইন্টারজেকশনকে মডিফাই করে না। এই যে কথাগুলো বলছি, আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, বাট এগুলো জানতে হয়। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের অরিজিন, একদম মূল জায়গা, শেকড়। এগুলো না জেনে অন্য যে কোনো জায়গায় আপনি শিখতে চান না কেন, কিছুই করতে পারবেন না। প্রফেশনালি কনফিডেন্টের সাথে ইংলিশে কিছু লিখতেও পারবেন না, বলতেও পারবেন না। একটা সেন্টেন্সের ভিতর যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করি, সেখানে কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড হচ্ছে, এটা না বুঝলে কখনো তার অ্যাকচুয়াল অর্থ বোঝা যায় না, অ্যাকচুয়াল থট বা সেন্স বোঝা যায় না। প্রেপোজিশন কি করে? এটা ওই নাউন প্রোনাউনকে নিয়ে কাজ করে, নাউন প্রোনাউনের আগে বসে। কনজাংশন কি করে? আলাদা দুইটা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে কানেক্ট করে, জোড়া লাগায়, রিলেট করে। আর ইন্টারজেকশন এটা জাস্ট বাইরের একটা পার্ট, এক্সক্লামেশন, কিছু সিম্বল থাকে, আবেগ অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, তো আমি কোথায় ছিলাম? অ্যাডজেক্টিভ। এবার দেখেন এই যে ভার্ব, ভার্ব জিনিসটা কি, এটার কথা আমি গত ক্লাসে বলছিলাম যে এটা কত ইম্পর্টেন্ট একটা টপিক। দেখেন, ভার্ব হলো এমন একটি শব্দ যা কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। ভার্বটা কি? এমন একটা শব্দ যা কোনো কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব হলো একটা সেন্টেন্সের অপরিহার্য অংশ, দ্য এসেনশিয়াল পার্ট। এজন্য ভার্বকে দ্য হার্টস অফ সেন্টেন্স বা সেন্টেন্সের প্রাণ বলা হয়। অর্থাৎ উইদাউট ভার্ব ইউ উইল নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। দেখেন, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে মনে রাখবেন সাবজেক্টের পরেই ভার্ব থাকে, এই সাবজেক্টের পরে ভার্ব থাকে। এইটা ছাড়া যদি একটা বাক্যের ভিতর আর কোনো ভার্ব আপনি দেখেন, মনে রাখবেন সেটা কোনো মেইন ভার্ব না, সেটাকে বলে নন ফাইনাইট ভার্ব। মানে চেহারাটা ভার্বের মতো, দেখা যায় ভার্বের মতো, বাট সেটা ভার্ব হিসাবে কাজ করে না, অ্যাজ এ পার্ট অফ স্পিচ, অ্যাডজেক্টিভ বা নাউন হয়। এই দেখেন, এই যে বাক্যটা, এগুলো জানতে হয়, না হলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ বোঝা যায় না। এই দেখেন, হি স্যাট ডাউন আন্ডার দ্য ট্রি টু মিট মি। এর বাংলা অর্থ হচ্ছে সে গাছের নিচে বসেছিল আমার সাথে দেখা করতে বা আমার সাথে দেখা করার জন্য। এখানে সাবজেক্টটা কি? হি। সিট এর পাস্ট ফর্ম স্যাট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কোথায় বসেছিল? গাছের নিচে। এইবার দেখেন এখানে আরেকটা ভার্ব আছে যে মিট, মানে দেখা করা বা সাক্ষাৎ করা, বাট এটা কিন্তু এই একসঙ্গে টু মিট, এই টু প্লাস বিয়ন্ড, এটাকে বলে নন ফাইনাইট ভার্ব, মানে এটাকে ইনফিনিটিভ বলে, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, যেটা ইনফিনিটিভ বলা হয় কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে, দিতে। এই দেখেন, মিট মানে দেখা করা, টু মিট মানে দেখা করতে, টু ডু মানে করতে, টু রাইট মানে লিখতে, টু প্লে মানে খেলতে, এরকম একটা অর্থ এরা দিয়ে থাকে। এটা দেখা যায় ভার্ব, বাট এটা ভার্ব, এগুলো নন ফাইনাইট ভার্ব। তো এইগুলো সম্পর্কে একটা ভালো কনসেপ্ট যদি না থাকে, এই সম্পূর্ণ একটা বাক্য পড়ে তার অ্যাকচুয়াল মিনিং বের করা যায় না। দে গো টু মার্কেট, এই গোটা আমার ভার্ব। সে ভার্ব হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি পরে আরো কথা বলবো। ভার্বের বিভিন্ন ফর্ম আছে, ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এই জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি, কজেটিভ ভার্ব, কসিফেসিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব, অনেকগুলো ভার্ব আছে। এই যে নামগুলো আমি বলছি, এই নাম হয়তো আপনারা শুনছেন, বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমি জানি না, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি সবসময় চেষ্টা করি, আমি গ্রামার শেখাই আর যাই শেখাই না কেন, সেগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে ল্যাঙ্গুয়েজের ভিতর অ্যাপ্লাই করা যায়, এটা কিন্তু আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমি দেখিয়ে থাকি বা দেখানোর চেষ্টা করি। তো মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন এই জায়গাগুলো যেটা আমি বলছি। এবার দেখেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব জিনিসটা কি? আমরা জাস্ট ডেফিনেশন দেখে আমি একটু আইডেন্টিফাই করব, তারপরে আমি রাইটিং এর জায়গাটাতে আসতেছি, খুব বেশি সময় নিব না এখানে। দেখেন অ্যাডভার্বটা কি, যে ওয়ার্ড সাধারণত নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত যে কোনো পার্ট অফ স্পিচ বা ফ্রেজ বা কোনো সেন্টেন্সকে মডিফাই বা বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যাড প্লাস ভার্ব ইকুয়াল টু অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে মূলত ভার্বকে মডিফাই করে, ভার্বকে বাড়িয়ে বলাটাই হচ্ছে অ্যাডভার্বের কাজ। কিন্তু একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে,
ইভেন প্রেপোজিশন বা হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে, নিজেকে নিজে মডিফাই করতে পারে। কেমন জানেন? আমাদের আজকে যে মেইন রাইটিং এর যে ক্লাসটার কথা আমি বলছি, সেটা মূলত অ্যাডভার্বকে নিয়ে, সেটা মূলত অ্যাডভার্ব রিলেটেড। এই জন্য খুব বেশি কথা এখানে আমি বলবো না, আমি ডিটেলসে সেটা লিখে দেখাবো আপনাদের। তো দেখেন, এখানে বলছে প্যান্থার ক্যান রান ফাস্ট। এই প্যান্থারটা আমার সাবজেক্ট, প্যান্থার মানে চিতাবাঘ। ক্যান একটা মরাল অক্সিলারি ভার্ব, রানটা আমার মেইন ভার্ব। সো ক্যান রান মানে দৌড়াতে পারে। এই ফাস্ট শব্দটা কি? এই ফাস্ট শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? এই ফাস্ট শব্দটা কাকে মডিফাই করছে? এই রানকে। অর্থাৎ চিতাবাঘ দৌড়াতে পারে, সে দৌড়ায়। কেমন দৌড়াতে পারে? দ্রুত দৌড়াতে পারে। অর্থাৎ দৌড়ানোর ধরনটা কেমন? দ্রুত। তার মানে মডিফাইটা কাকে করছে? ভার্বকে। তাহলে যে ওয়ার্ড কোনো ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। ঠিক আছে? সুষমা ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। দেখেন, সাবজেক্ট সুষমা, এটা একটা নাউন। অবজেক্টের এই জায়গাটাতে মানে এক্সটেনশনে আমার গার্ল আছে, এটাও আমার নাউন। ইজটা আমার ভার্ব। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুষমা একটা মেয়ে, একটা সুন্দরী মেয়ে, বিউটিফুল গার্ল। বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এই এ বলেন বা বিউটিফুল বলেন, এগুলো কিন্তু এই গার্লকে মডিফাই করছে। কিন্তু এই যে ভেরি যে শব্দটা, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সে সুন্দরী মেয়ে, সে কেমন সুন্দরী? সে খুব সুন্দরী। অর্থাৎ এই ভেরি শব্দটা কিন্তু এই বিউটিফুল কে মডিফাই করছে। অর্থাৎ অ্যাডজেক্টিভকে যে ওয়ার্ড মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ওভার আওয়ার হেড। এর বাংলা অর্থটা কি জানেন? ফ্যানটা আমাদের মাথার উপর দিয়ে ঘুরছে। এই ওভার শব্দটা মূলত এখানে প্রেপোজিশন। আমাদের মাথার উপর দিয়ে ফ্যানটা ঘুরছে, একদমই মাথার উপর দিয়ে ঘুরছে, ঠিক মাথার উপর দিয়ে ঘুরছে। অর্থাৎ এই যে এক্স্যাক্টলি যে শব্দটা আপনারা দেখছেন, এইটা হচ্ছে মূলত এখানে অ্যাডভার্ব। এটা কাকে মডিফাই করছে? এই ওভারকে, প্রেপোজিশনকে। মনে রাখবেন, অ্যাডভার্ব কখনো নাউন প্রোনাউনকে মডিফাই করে না। অ্যাডভার্ব কখনোই নাউন প্রোনাউনকে মডিফাই করে না, কিন্তু অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে মডিফাই করে। অ্যাডভার্ব মডিফাই করে মূলত ভার্বকে, বাট এটা নিজেকে নিজে মডিফাই করতে পারে, ইভেন একটা অ্যাডজেক্টিভকে বা একটা প্রেপোজিশনকে মডিফাই করতে পারে। কিন্তু কখনোই নাউন প্রোনাউন ইভেন ইন্টারজেকশন আছে, সেটাকে এই অ্যাডভার্ব মডিফাই করে না। আমি দেখাবো এই জায়গাটাতে, আরো আসবো, আরো কথা আছে, ডিটেলস আছে, আমি দেখাচ্ছি। আমরা আরেকটু সামনের দিকে যাই, খেয়াল করেন। প্রেপোজিশন এটা কি? প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। বোঝেন? অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি ভাবে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ এই জিনিসটা কি জানেন? আমি আপনাদেরকে এই প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস নিব। যারা একটা বাক্যে সঠিকভাবে প্রেপোজিশনের ব্যবহার জানেন না, যারা, আপনি ইংলিশে যে কোনো সেন্টেন্স বলেন বা লিখতে চান, কমনলি আপনাকে প্রেপোজিশনের ব্যবহার করতে হবে, এবং প্রেপোজিশন সঠিকভাবে ইউজ করতে না পারলে একটা বাক্য সবসময় কেমন যেন খাপছাড়া খাপছাড়া মনে হয়। অর্থাৎ বাক্যের একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড কখনো ওইভাবে কানেক্টেড হয় না। তো এই প্রেপোজিশন মূলত কি? এটা হচ্ছে এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। এটা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের অলংকার, অর্নামেন্ট। অর্থাৎ একটা ছেলেকে, কথাটা বোঝেন, একটা ছেলেকে আপনি যদি কোট, শার্ট, টাই, বুট পরান, ফর্মাল ড্রেসে যদি নিয়ে আসেন, দেখতে যেমন সুন্দর লাগে। একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নোলক সুন্দরভাবে যদি সাজান, সিনেমার নায়িকারা সাজে না? বা নতুন বউ সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। অর্থাৎ প্রেপোজিশন একটা সেন্টেন্সের অর্নামেন্ট বা অলংকার হিসেবে কাজ করে। প্রেপোজিশন একটা সেন্টেন্সকে ডেকোরেট করে, গর্জিয়াস করে তোলে। এটাই হচ্ছে এর কাজ। ঠিক আছে? যেমন দেখেন, পুট দ্য বক্স অন দ্য টেবল, আই লিভ উইথ মাই ফ্যামিলি, হি লিভস ইন আমেরিকা। সেই অন, উইথ, ইন, এগুলো প্রিপজিশন। তো এটার উপর আপনাদের এই ফ্রি ক্লাসের ভিতরে, যারা এই ফ্রি ক্লাসগুলো রেগুলারিতে করবেন, তারা পাবেন ডিটেলসে প্রিপজিশনের উপর ক্লাস আছে, এবং অনেক সুন্দর একটা ফাইল আছে, আপনারা ভালোভাবে করতে পারবেন যারা করতে চান। আচ্ছা, এরপর দেখেন কনজাংশন। কনজাংশন অর্থ সংযোগ স্থাপন। দুইটা শব্দ, ওয়ার্ড, বাক্য, সেন্টেন্স অথবা বাক্যাংশ, ক্লজ বা ফ্রেজের মধ্যে সংযোগ স্থাপনকারী শব্দকে মূলত কনজাংশন বলে। অ্যান্ড, অর, বাট, দো, অলদো, দোজ আর দ্য কনজাংশন। যেমন দেখেন, এরা কি করে? আলাদা দুইটা সেন্টেন্স, ওয়ার্ড বা ফ্রেজকে কানেক্ট করে, রিলেট করে। অর্থাৎ, দে আর চেয়ারফুল বাট ব্রড মাইন্ডেড, শি ইজ হ্যাপি বাট ফ্রাস্ট্রেটেড, আই উইল গো ইফ ইউ কাম। আলাদা দুইটা ওয়ার্ড, ক্লজ বা ফ্রেজকে এরা কানেক্ট করে, জোড়া লাগায়, রিলেট করে। এগুলো বেশিরভাগ রাইটিং এর ক্ষেত্রে দরকার হয়, আমি দেখাচ্ছি। এরপর দেখেন ইন্টারজেকশন। এটা কি?
আবেগ অনুভূতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। মানুষের আবেগ অনুভূতি প্রকাশে ইংরেজিতে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন হুররে, আল্লাস, ফাই, ব্রাভো, হাস, ফু, হ্যালো। এই শব্দগুলো মূলত মানুষের তাৎক্ষণিক আবেগ অনুভূতি বা উচ্ছ্বাস প্রকাশ করে, যা ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় নামে পরিচিত। যেমন আল্লাস, হিজ নো মোর, হাই, সে আর নেই। ফাই আর ফু, ইউ আর সো ব্যাড। সি, তুমি এত খারাপ। ব্রাভো, ইউ আর ডুইং ওয়েল, সাবাস, তুমি খুব ভালো করছো। হাস, সামন ইজ কামিং, চুপ, কেউ একজন আসছে। হ্যালো, আর ইউ লিসনিং টু মি। সো এগুলো মানে এগুলো নিয়ে অতটা প্রবলেম ফেস করতে হবে না আপনাদের। এই ইন্টারজেকশন অতটা ইম্পর্টেন্ট না। মানে আমাদের অন্যান্য পার্ট অফ স্পিচ যেগুলো আছে এইটা বাদে বাকি যে 7টা পার্ট অফ স্পিচ আছে সেগুলো কিন্তু সব সময় একটার সাথে একটা কানেক্টেড থাকে। অ্যাডভার্ব ভার্বের সাথে কানেক্টেড হয়, না হলে অ্যাডজেক্টিভের সাথে কানেক্টেড হয়, অ্যাডজেক্টিভ নাউনের সাথে কানেক্টেড হয়, প্রেপোজিশন নাউনের সাথে কানেক্টেড হয়। হ্যাঁ, এরকম একটার সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড থাকে, কিন্তু ইন্টারজেকশনটা সম্পূর্ণ আলাদা একটা ওয়ার্ড হিসেবে এখানে বসে থাকে। এটা অন্য ওয়ার্ডকে ওইভাবে কানেক্ট করে না। এটা দেখলেই বোঝা যায় একটা এক্সক্লামেশন, এই সিম্বল আমাদের থাকে, বিস্ময় সূচক একটা সিম্বল থাকে। তো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। আমরা যদি একটু আইডেন্টিফাই এর জায়গাটাতে যাই, জাস্ট আর 5টা মিনিট টাইম নিব আপনাদের এই জায়গাটাতে, এটা কমপ্লিট করে আমি রাইটিং এর বিষয়গুলো দেখাবো। জাস্ট আমাকে একটু টাইম দিবেন, জাস্ট 5 মিনিট টাইম নিয়ে আমি আপনাদের রাইটিং এর যে জায়গাটা আছে সেটা নিয়ে আমি কথা বলবো, অনেক ভালোভাবে দেখাবো। মনোযোগ দিয়ে বোঝেন এখানে কি বলছে। আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ কথাটা বোঝেন, আমি একটু দেখাই এটা আপনাদের। দেখেন, বলছে যে আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে। এই যে এই যে কোশ্চেন গুলো দেখছেন এগুলো বিসিএস এর কোশ্চেন। এই আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচের বিভিন্ন বিসিএস এক্সাম এগুলো আসছে। আইটা হচ্ছে আমার প্রোনাউন, সাবজেক্টে আছে। হ্যাভটা আমার ভার্ব। মনে রাখবেন সাবজেক্টের পরেই ভার্ব থাকে প্রতিটা ইংলিশ সেন্টেন্স। এই এটা কি, এই এ এর নিচে আন্ডারলাইন করে যদি কেউ বলে এটা কোন পার্ট অফ স্পিচ, আমি কি বললাম, আর্টিকেল বলবেন না। আর্টিকেল কিন্তু কোনো পার্ট অফ স্পিচ না। অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এই পেনটা কি, নাউন। এই পেনকে মডিফাই করছে এ শব্দটা, যে আমার একটা কলম আছে, কয়টা, একটা। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। দেখেন 2 নাম্বার সেন্টেন্স, আই গো হোম, আমি বাড়ি যাই। এই আইটা প্রোনাউন, গোটা ভার্ব। এই হোমটা কোন পার্ট অফ স্পিচ, এইটা আপনারা কেউ বলতে পারবেন এই জায়গায় যারা আছেন? এই হোম শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এনিওয়ান ক্যান সে দ্যাট? এই যে হোম, আই গো হোম, এই হোমটা কোন পার্ট অফ স্পিচ? হু ক্যান সে? হোম। হুম, নাউন। দেখে আপনারা বলেন এইখানে যারা আছেন, দেখি এই পাশে আমার আরেকটা গুগল মিট দেওয়া আছে, এইখানে যারা আছেন বলেন এটা কোন পার্ট অফ স্পিচ, এই হোম শব্দটা? একজনের কাছ থেকে আমি একটা কারেক্ট অ্যান্সার পেয়েছি। এই হোমটা নাউন না, এটা একটা অ্যাডভার্ব। এটা কেন অ্যাডভার্ব জানেন? এটা হয়তো আপনারা অনেকে বুঝবেন না। দেখেন এইটা আমি বলি, এই এই আইডেন্টিফিকেশন থেকেই আমাদের কোশ্চেন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। এবং এটা যে কতটা ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারবেন না এটা ভালোভাবে সলভ না করা পর্যন্ত। দেখেন, কোনো ভার্বকে যদি কোথায়, কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করা হয় তাকে অ্যাডভার্ব বলা হয়। আমি বাড়ি যাই, কোথায় যাই, ওয়্যার, বাড়ি। অর্থাৎ এই হোমটা একটা অ্যাডভার্ব এবং এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এখন আপনি বলতে পারেন অ্যাডভার্ব কেন? অ্যাজ এ ওয়ার্ড এটা একটা নাউন, আমি বললাম না পৃথিবীর সমস্ত ওয়ার্ডই নাউন, কিন্তু সেন্টেন্সে তার অবস্থানটা কেমন এইটার উপর ডিপেন্ড করে আমাকে বলতে হবে কোন পার্ট অফ স্পিচ। অ্যাডভার্বের ডেফিনেশনটা কি এটা আমাকে বুঝতে হবে। ভার্বকে মডিফাই করা, যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে। আমি যাই, কোথায় যাই, হোয়ার, বাড়ি, হোম, সেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। এখন দেখেন এখানে আরেকটা সেন্টেন্স আছে, আই গো টু হাউস। এখন এর মানে তো আমি বাড়ি যাই, তাই না? কিন্তু একটা বিষয় আপনারা যদি নোটিস করেন, এই হাউজের আগে টু আছে, কিন্তু হোমের আগে কোনো প্রেপোজিশন নেই। টুটা কিন্তু একটা প্রেপোজিশন। ইভেন এই টু প্রেপোজিশনের রুলস বা নিয়ম হচ্ছে কোনো দিকে যাওয়া বোঝাতে টু আমরা ব্যবহার করি অ্যাজ এ প্রেপোজিশন। যেমন আমি যদি বলি সে বাজারে যাচ্ছে, ইংলিশটা কি জানেন? হি ইজ গোয়িং টু মার্কেট। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। অর্থাৎ এই গো এর পরে টু প্রেপোজিশন বসে কোনো দিকে যাওয়া বোঝাতে। কিন্তু পৃথিবীতে 4টা শব্দ আছে গো এর পরে এবং এই শব্দগুলোর আগে।
কখনো টু বসবে না, এরা হচ্ছে একদম রিয়েল অ্যাডভার্ব, অথেন্টিক অ্যাডভার্ব। এখানে টু প্রেপোজিশনটা বসানো যায় না। সেটা হচ্ছে হোম অ্যাব্রোড, ABROAD, অ্যাব্রোড মানে বিদেশ। একটা হচ্ছে হিয়ার দেয়ার, এখানে সেখানে, ACRE হিয়ার। একটা হচ্ছে দেয়ার, TACR। এই হোম, হেয়ার, দেয়ার অ্যান্ড অ্যাব্রোড, এই চারটা শব্দের আগে এবং গো এর পরে কখনো টু প্রেপোজিশন বসবে না, এটা মনে রাখবেন। আই গো দেয়ার, আই গো অ্যাব্রোড, নট আই গো টু অ্যাব্রোড। আদারওয়াইজ যে কোনো জায়গায় যাওয়া আসা বোঝাতে আমাদের কিন্তু টু প্রেপোজিশনটা বসে। আর যেহেতু এখানে টু আছে, টু এর পরে হাউসটা আছে, এই হাউসটা আমার নাউন। প্রেপোজিশনের পরে নাউন থাকে, নাউনের আগে প্রেপোজিশন হয়, এটাই আমার নিয়ম। কিন্তু হোমটা আমার নাউন না, এটা এখানে পার্ট অফ স্পিচ হিসেবে আপনাকে বলতে হবে অ্যাডভার্ব। এটা মনে রাখবেন। পার্থক্য কি জানেন? হোম মানেও বাড়ি, হাউস মানেও বাড়ি। পার্থক্য কি জানেন? হাউসটাকে নাউন কেন বলছি? এর কারণ হচ্ছে এই হাউসটা হচ্ছে একটা বস্তু। হাউস মানে কি? বাড়ি, একটা বিল্ডিং, একটা ঘর। কিন্তু হোম বলতে আমার কিন্তু নির্দিষ্ট কোনো বাড়ি বোঝায় না। আপনারা জানেন কিনা হোমের মিনিংটা কি? আমি যদি বলি আই উইল পাবলিশ অল দ্য নিউজ হোম অ্যান্ড অ্যাব্রোড, মানে কি জানেন? আমি সকল খবর প্রকাশ করব দেশ এবং বিদেশে। হোম অ্যান্ড অ্যাব্রোড এর মানে কি? দেশ বিদেশ। মানে এই হোম মানে বাড়ি না, কিন্তু আমরা অনেকেই জানি বাড়ি, বাট হোম হচ্ছে জাস্ট একটা প্লেসকে ইন্ডিকেট করে। সেটা কোনো বাড়ি হতে পারে, সেটা নৌকার নিচে যে ছাউনি সেটা হতে পারে, সেটা পাহাড়ের গুহা হতে পারে। অর্থাৎ এনি কাইন্ডস অফ প্লেস ক্যান বি কল্ড দ্যাট ইটস আ হোম। কিন্তু হাউস বলতে জাস্ট একটা বস্তুকে বোঝায়। আমার কথাটা বুঝতে পারছেন কিনা জানি না। অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস মানে একটা জায়গাকে ইন্ডিকেট করছে, এখানে সেখানে, এই জায়গা সেই জায়গা। এইটাকে, এই জন্য আমরা হোমকে অ্যাডভার্ব বলছি। বাট এই হাউসটা হচ্ছে একটা বস্তু, ব্যক্তি বা বস্তু, এটা আমাদের নাউন হয়। ঠিক আছে, পার্থক্য হচ্ছে এইটা। আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। এই ওয়াটার শব্দটা নাউন। এই সাম শব্দটা কোন পার্ট অফ স্পিচ? এটা কেউ বলতে পারবেন? সাম এই শব্দটা কোন পার্ট অফ স্পিচ? হু ক্যান সে? একজন বলছে প্রোনাউন, কে বলতে পারবেন এইটা কোন পার্ট অফ স্পিচ? এনিওয়ান ক্যান সে? অ্যাডজেক্টিভ, রাইট। এটা যেহেতু ওয়াটারটা নাউন, নাউনকে মডিফাই করছে, এটা অ্যাডজেক্টিভ। এটাকে বলা হয় কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণ বোঝায়। প্রোনাউন কেন হবে? প্রোনাউন কোথায় বসে? প্রোনাউন তো নাউনের পরিবর্তে হয়। নাউন কোথায় বসে? একটা সেন্টেন্সের শুরুতে বা শেষে। অর্থাৎ প্রোনাউন বসলেও একদম শুরুতে বসবে, বা ভার্বের পরে লাস্টে বসে, অবজেক্টের স্থানে বসে। এরকম মাঝামাঝি কখনো প্রোনাউন বসে না। আবার দেখেন 5 নম্বর সেন্টেন্স, ওয়াটার দ্য গার্ডেন। 4 নম্বর সেন্টেন্সের এই ওয়াটারটা নাউন ছিল। 5 নম্বর যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? এটাকে বলতে পারেন ওয়াটার দ্য গার্ডেন, এটার বাংলা অর্থ কি? হু ক্যান সে? এনিওয়ান ক্যান সে? দেখেন এই ডিসপ্লে দেখা যায় না। এই সেন্টেন্সটার বাংলা অর্থ কিন্তু বাগানে পানি দাও। আমার কথাটা বোঝেন, ওয়াটার দ্য গার্ডেন। আচ্ছা, আপনারা দেখতে পারছেন না? হ্যাঁ, একটা মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ, দেখতে পারবেন তো, সমস্যা কি? এখন তো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটার মানে হচ্ছে বাগানে পানি দাও। বাগানে পানি না কিন্তু, বাগানে পানি দেওয়াও না, দাও। কারণ কি জানেন? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? এই যে বাক্যটা আপনারা দেখছেন, কোনটা? এই যে ওয়াটার দ্য গার্ডেন, এই বাক্যে ওয়াটারটাই ভার্ব, ওয়াটার কিন্তু কোনো নাউন না। এই সেন্টেন্সটা যদি এরকম থাকতো যে ইউ ওয়াটার দ্য গার্ডেন, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হতো। কিন্তু এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা ভার্ব দিয়ে শুরু হয়। সেন্টেন্সটার অর্থ কি? বাগানে পানি দেওয়া। ওয়াটার মানেই পানি দেওয়া, আর দাটা আমার অ্যাডজেক্টিভ, গার্ডেনটা আমার নাম। এখন দেখেন, আমি একটু বলি এই ধরনের সেন্টেন্স কখন হয়। অনেকে বলে যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট অলওয়েজ ইউ থাকে, এই জন্য আমরা ইউটাকে মিউট রাখি। কিন্তু বিষয়টা কি? দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমাদের প্র্যাকটিক্যালি বুঝতে হবে। যদি আমরা এই ভাষাটাকে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি, তাহলে দ্রুত ডেভেলপ করতে পারবো। অর্থাৎ প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা মানে কি? এর মানেটা হচ্ছে, মনে করেন আহ আপনি এখন আমার ক্লাস করছেন, আপনার পাশে আপনার একটা ভাই বা বোন বসে আছে, আপনার কলমের কালিটা শেষ হয়ে গেছে,
আপনার ভাইয়ের নাম রহিম, এখন আপনার সামনেই সে আছে, আপনার কাছেই আছে, আপনার পাশে আছে, জাস্ট আপনি আমার ক্লাসগুলো নোট করছেন, সেও তার মতো পড়াশুনো করছে। এখন আপনার কলমের কালি শেষ, আপনি তাকে বলছেন যে কলমটা আমাকে দে তো, এই কলমটা আমাকে একটু দে তো, জাস্ট এইটুকু বলছেন, এই কলমটা আমাকে একটু দে তো, প্লিজ গিভ মি দিস পেন। আপনি যখন এই কথাটা বলছেন সে বুঝতে পারছে আপনি তাকেই বলছেন, আপনার কাছেই সে আছে। আপনার কি তাকে জোরে নাম ধরে ডাকার কোনো দরকার আছে, এ রহিম আমাকে কলমটা দে? দরকার তো নেই। অর্থাৎ এই ইম্পারেটিভ সেন্টেন্স এমন কোনো সিচুয়েশনে হয়ে থাকে যখন বা যে জায়গাটাতে সাবজেক্ট সামনে থাকে। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সের ব্যবহারটা কখন হয়? আপনি এমন কাউকে বলছেন অটার দ্য গার্ডেন যে আপনার সামনেই আছে। আমরা বলি না ক্লোজ দ্য ডোর, গেট আউট, ওপেন দ্য উইন্ডো, এগুলো কাকে বলি, কখন বলি? যখন আমার সামনেই সাবজেক্ট থাকে, সে বুঝতে পারে যে আমি তাকেই বলছি। এই জন্যই এই জায়গাটাতে সাবজেক্টকে মেনশন করার প্রয়োজন হয় না, এই ভার্ব দিয়েই সেন্টেন্সটা শুরু হয়। বাট আমাদের এগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে। ভার্ব ছাড়া কিন্তু ইংলিশের কোনো সেন্টেন্স হয় না। উইদাউট ভার্ব ইউ উইল নট বি এবল টু মেক এনি সেন্টেন্স। এই দেখেন, হিয়ার ইজ মাই স্কুল, কেউ কি বলতে পারেন এই মাইটা কোন পার্ট অফ স্পিচ? এনিওয়ান ক্যান সে হিয়ার ইজ মাই স্কুল, এই মাইটা কোন পার্ট অফ স্পিচ, এইটা কেউ বলতে পারবেন? আপনারা এখানে যারা আছেন, একজন বলছে প্রোনাউন, একজন বলছে অ্যাডজেক্টিভ। দেখেন, এটা 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 প্রোনাউন না। আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো প্রোনাউন। কিন্তু এই মাই, আওয়ার, ইওর, দেয়ার, হার, এগুলো প্রোনাউন না, এগুলো অ্যাডজেক্টিভ। এগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। কারো অধিকারে কোনো কিছু থাকা বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝানোর জন্য এটার ব্যবহার হয়। আবারও বলছি, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু আছে, এটা বোঝাতে আমাদের, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন, দেখি এখানে কি হয়েছে। কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু আছে, এইটা বোঝানোর জন্য এই মাই, আওয়ার, দেয়ার, হার ব্যবহার হয়, এদের পর একটা নাউন থাকে। আপনাকে বুঝতে হবে প্রোনাউন জিনিসটা কি, যেটা আমি বারবার বলছি। প্রোনাউন হচ্ছে এমন কোন শব্দ যেটা নাউনের পরিবর্তে বসে। নাউন কোথায় বসে? একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে আমার মূলত নাউন বসে থাকে, অবজেক্টের স্থানে বা একদম শুরুতে সাবজেক্টের স্থানে। তার পরিবর্তে যে ওয়ার্ডটা বসে তাকে আমরা প্রোনাউন বলি। কিন্তু যদি কোনো ওয়ার্ড আরেকটা নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা ইনফরমেশন দেয়, তাকে প্রোনাউন বলা যায় না, সেটা অ্যাডজেক্টিভ। আমি যদি বলি ইট ইজ হার ক্যাট, এটা তার বিড়াল, কার বিড়াল? তার বিড়াল, সেই হার শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ আওয়ার হোম, দিস ইজ আওয়ার রুম, দিস ইজ আওয়ার কার, এই আওয়ার শব্দটা অ্যাডজেক্টিভ, নট প্রোনাউন। আমার কথাগুলো বোঝার চেষ্টা করে, এগুলো অ্যাডজেক্টিভ। আমার সেন্টেন্সের অবস্থানটা বুঝতে হয়। দেখেন, হি ইজ আ স্কুল বয়, আমার এই 6 নম্বর সেন্টেন্সের এই স্কুল শব্দটা কিন্তু একটা নাউন, যে এটা এখানে আমার স্কুল, হিয়ার ইজ মাই স্কুল, স্কুলটা কিন্তু আমার নাউন। কিন্তু আমি যদি বলি সে একজন স্কুলে পড়ুয়া বালক, ইজ আ স্কুল বয়, এই স্কুলটা কিন্তু নাউন না, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এই বয়কে মডিফাই করে। ছেলেটা কেমন? ছেলেটা হচ্ছে স্কুলে পড়ুয়া একটা ছেলে। মনে রাখবেন, কোন সেন্টেন্সে যদি একের অধিক নাউন থাকে, লাস্টেরটা নাউন থাকবে, বাকিগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে যায়। আই এম আ ইংলিশ টিচার, আই এম অ্যান ইংলিশ টিচার, এই টিচার শব্দটা আমার নাউন। ইংলিশ শব্দটা কি? অ্যাডজেক্টিভ হয়, টিচারকে মডিফাই করছে। আমার কথাটা বোঝেন? এখন আমি যদি বলি আই এম ইউনিভার্সিটি ইংলিশ টিচার, তখন আমার কিন্তু ওই টিচারটাই নাউন থাকবে, ওই ইংলিশ বা ইউনিভার্সিটি দুটোই আমার অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ একের অধিক নাউন থাকলে, বাট অ্যাজ এ ওয়ার্ড আপনি যদি আলাদাভাবে বলেন, অ্যাজ এ ওয়ার্ড ইংলিশটাও একটা নাউন, একটা সাবজেক্টের নাম, টিচারটাও একটা নাউন, আবার ইউনিভার্সিটিটাও একটা নাউন। কিন্তু আপনি যদি একটা সেন্টেন্সে এইভাবে বলেন আই এম আ ইউনিভার্সিটি ইংলিশ টিচার, তখন কিন্তু ওই ইউনিভার্সিটি বা ইংলিশ অ্যাডজেক্টিভ আর ওই টিচারটা নাউন। অর্থাৎ একের অধিক নাউন পরপর থাকলে লাস্টেরটা নাউন থাকবে, বাকিগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। এরপর দেখেন, আরেকটু বোঝার চেষ্টা করেন, জাস্ট ওয়েট আ মিনিট, আমি আর এখানে বেশি সময় নিব না, জাস্ট 5টা মিনিট একটু আমাকে টাইম দেন, তারপরে আমি আপনাদের
মেইন যে জায়গাটা সেটাতে আমি আসতেছি, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এর যে জায়গাটা সেটা নিয়ে কথা বলবো। দেখেন, আই টক টু হিম, এখানে কি বলছে? আমি তার সাথে কথা বলি। কথাটা বোঝেন, আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি। এই টক শব্দটা ভার্ব, টুটা প্রেপোজিশন, হিমটা আমার প্রোনাউন। কিন্তু আই হ্যাভ আ টক উইথ হিম, এই যে বাক্যটা আপনারা দেখছেন, এই বাক্যটার অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। এইখানে এই টক শব্দটা কিন্তু একটা নাউন। তাহলে 8 নম্বর সেন্টেন্সে যে শব্দটা ভার্ব, একই ওয়ার্ড একই স্পেলিং, 9 নম্বর সেন্টেন্সে সেটা আমার হয়ে যাচ্ছে নাউন। আই ওয়াচড আ শো লাস্ট নাইট, আমি গত রাতে একটা শো দেখেছিলাম। ওয়াচ শব্দটা ভার্ব, শোটা কি নাউন, এটা কোনো টিভি শো বা সিনেমার কোনো শো হতে পারে। জাস্ট এই শো শব্দটা কিন্তু একটা নাউন। লাস্ট নাইট শব্দটা কি জানেন? এটা অ্যাডভার্ব, আমি কখন দেখেছিলাম, হোয়েন, গত রাতে, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। কিন্তু 11 নম্বর সেন্টেন্সটা দেখেন, শো মি ইওর আইডি কার্ড, এই শোটা হচ্ছে আমার ভার্ব, তোমার আইডি কার্ডটি আমাকে দেখাও, এখানে দেখানো অর্থে বসতেছে। একই স্পেলিং, আগের 10 নম্বর সেন্টেন্সের শোটা ছিল আমার নাউন, 11 নম্বর সেন্টেন্সের শোটা আমার ভার্ব। এবং এই যে ইওর আইডি কার্ড, আইডি কার্ড শব্দটা একটা নাউন, বাট এই যে ইওর মানে তোমার আইডি কার্ড, এই ইওর শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা বলে পজিটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু শো মি অর্থাৎ আমাকে দেখাও, এই মিটা হচ্ছে প্রোনাউন, আই এর অবজেক্টিভ ফর্ম, বাট এই ইওরটা প্রোনাউন না, এই ইওরটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এই আইডি কার্ড অর্থাৎ নাউনকে মডিফাই করে। এই দেখেন, হি লিভস ইন চিটাগাং, সে চিটাগাং এ বাস করে। এই ইনটা প্রেপোজিশন, আপনারা সকলেই দেখে বুঝতে পারছেন। বা 13 নম্বর সেন্টেন্সটা দেখেন তো, 13 নম্বর সেন্টেন্সে লেখা আছে কাম ইন, অর্থাৎ ভিতরে আসো। ওয়ার, কোথায় আসো? ভিতরে। ইন, এই ইনটা কিন্তু প্রেপোজিশন না। কেন প্রেপোজিশন না জানেন? আমরা অনেকে চেহারা দেখেই বলি যে এটা প্রেপোজিশন, অ্যাট, ইন, অন, অফ, উইথ, এগুলো দেখলেই বলি প্রেপোজিশন। কিন্তু আমার ডেফিনেশনটা বুঝতে হবে, প্রেপোজিশন কাকে বলে। যে ওয়ার্ড, আমাকে বুঝতে হবে, যে ওয়ার্ড নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে তাকে প্রেপোজিশন বলে। বাট 13 নম্বর সেন্টেন্সের এই যে ইনটাকে আপনারা দেখছেন, এই ইনটা কি কোনো নাউন প্রোনাউনের পূর্বে বসছে? কথাটা বোঝেন। এই যে 13 নম্বর সেন্টেন্সে যে ইনটা আপনারা দেখছেন, এই ইন আমাদের কি কোনো ধরনের মানে কোনো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসছে? একটু বোঝার চেষ্টা করেন। কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে কিন্তু এই ইনটা বসতেছে না, জাস্ট ইনের পরে ফুল স্টপ আছে। অর্থাৎ এই ইন মানে কি? ভিতরে। কাম, এটা একটা ভার্ব, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোথায়? ভিতরে। এই ইনটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। এই ইনটাকে কি বললাম? অ্যাডভার্ব অফ প্লেস। আই ডিসলাইক ক্রাইং, আমি কান্না অপছন্দ করি। বোঝার চেষ্টা করেন, আমি কান্না অপছন্দ করি, আই ডিসলাইক ক্রাইং। কথাটা বোঝেন। এই ক্রাই মানে কাদা, এটা আমার একটা ভার্ব। এখানে ভার্ব কিন্তু ডিসলাইক, সাবজেক্টের পরে বসছে, এবং ওই ক্রাইং শব্দটা একটা জেরান্ড, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা নাউন, স্থির অবস্থা প্রকাশ করে। কান্না অপছন্দ করি। আবার 15 নম্বর সেন্টেন্সটা দেখেন, আই স আ ক্রাইং বেবি, এর মানে হচ্ছে আমি একটা কান্নারত শিশুকে দেখেছিলাম, এমন একটা বাচ্চাকে দেখেছিলাম যে কাঁদতেছিল। এই ক্রাইং শব্দটা বেবিকে মডিফাই করে, এটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা একটা অ্যাডজেক্টিভ। এখানে মেইন ভার্ব স, পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। অর্থাৎ 14 নম্বর বা 15 নম্বর এই ভার্বের সাথে আইএনজি দেখছেন বলে এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না। 14 নম্বরটা প্রেজেন্ট ইনডিফিনিট, 15 নম্বরটা পাস্ট ইনডিফিনিট। ক্রাইং শব্দটা নাউন 14 নম্বরে, 15 নম্বরের যে ক্রাইং ওটা একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই যে নাউন বা অ্যাডজেক্টিভ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ভার্বের মতো। এই যে ইন, দেখা যাচ্ছে এটা প্রেপোজিশন, বাট এটা হচ্ছে অ্যাডভার্ব। এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে, এই জিনিসগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো আপনি যতক্ষণ না পর্যন্ত আইডেন্টিফাই করতে পারবেন, এগুলো আপনি যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে বুঝবেন, এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা অনেক বেশি কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, অনেক বেশি হার্ড হয়ে যাবে আপনাদের জন্য। এই যে কথাটা বলছি একটু জেনে রাখেন, একটু বুঝে রাখেন। এই প্রত্যেকটা পার্ট অফ স্পিচের উপর ডিটেলস ক্লাস আছে আমার কাছে, বাট সেটা দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। কিন্তু এই যেটা আমি বললাম, আইডেন্টিফাই করা, পার্ট অফ স্পিচকে আইডেন্টিফাই করা, এত ছোট ছোট সেন্টেন্স দেখালাম, তারপরেও দেখেন আমার কিন্তু চেঞ্জ হতে থাকে, চেঞ্জ হতে থাকে। বড় বড় সেন্টেন্স গুলো, যেগুলো নিউজ আর্টিকেল রিলেটেড সেন্টেন্স, যেগুলোতে অনেক বেশি ফ্রেজ থাকে, ক্লজ থাকে, সেগুলো আপনাদেরকে এই আইডেন্টিফাই করাটা শিখতে হবে। আপনি এটা যদি করতে পারেন, বিশ্বাস করেন, আপনার যদি ভোকাবুলারি সম্পর্কে খুব ভালো কনসেপ্ট নাও থাকে, আপনি ইংলিশে সেন্টেন্স তৈরি করছেন বাট আপনি ভালো ভোকাবুলারি জানেন না, আপনার প্রবলেম হবে না যদি আপনি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন, যদি আপনি বুঝতে পারেন যে এই ওয়ার্ডটা
এই পার্ট অফ স্পিচ, এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ড কানেক্টেড। বাংলা না জানলেও একটা সেন্টেন্স মূলত কি বোঝাতে চাচ্ছে, অ্যাকচুয়াল থটটা কি, অ্যাকচুয়াল সেন্সটা কি, মূলত কি ধরনের অর্থ দিতে চাচ্ছে, এটা আপনারা বুঝতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, এতটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। এই হচ্ছে আমাদের মেইন বিষয়। ঠিক আছে, তো এটা আমি পিডিএফ ফাইল ক্লাস রেকর্ড পাঠিয়ে দিব, দিলে নিজেরা একটু চর্চা করবেন। এখন আমি যে বিষয়টা আপনাদের দেখাবো, যেটাতে আমি মূলত আসতে চাচ্ছিলাম, অর্থাৎ রাইটিং এর যে জায়গাটা, এটা নিয়ে আমি কথা বলবো। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এবং এখানে আমার কিন্তু কোনো ফাইল নেই, এটা আমাকে এখন লিখে দেখাতে হবে। তো যদি সম্ভব হয় আপনারা একটু খাতা কলম নিয়ে বসবেন, তাহলে বিষয়গুলো বুঝতে আপনাদের সুবিধা হবে, নোট করতে আপনাদের সুবিধা হবে বা সহজ হবে। এতটুকু বলতে পারি। ইফ ইজ ইট পসিবল, প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ। নাও আই উইল শো ইউ দ্যাট হাউ ক্যান উই মেক লং ইংলিশ sentences from short sentence. How can you write any kinds of paragraph, CV, report, composition in your freehand? How can you add extra information in your particular sentences? কিভাবে আপনি যে কোনো একটা সেন্টেন্সের ভিতর অনেক বেশি ইনফরমেশন অ্যাড করতে পারবেন। যদিও এই বিষয়গুলো আমি লাস্ট ক্লাসে একবার আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের আহ, মনে থাকার কথা, একবার আমি আপনাদেরকে এটা নিয়ে কথা বলছিলাম। তারপরেও আমি যেটা বলছি সেটা হচ্ছে, আজকে আমি একদম ডিটেলস জিনিসটাকে দেখিয়ে দিব। এবং আরো একটা জিনিসের সঙ্গে দেখাবো, যারা বাংলা সেন্টেন্সকে বা বড় বড় বেঙ্গলি সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন না, সেটাও এই একই ওয়ে ফলো করে, একই সেন্স মেনটেন করে করা পসিবল বা সম্ভব। ইভেন আপনারা সেটাও করতে পারবেন। তো সেটা কিভাবে করতে হবে, আপনারা কিভাবে করবেন, আমি ভালোভাবে দেখাই দিচ্ছি। মনোযোগ দিয়ে একটু দেখেন, একটু নেওয়ার চেষ্টা করেন। আশা করি ভালোভাবে জায়গাটাকে ডেভেলপ করতে পারেন। আমাকে আরেকবার একটু কনফার্ম করবেন, আমি ব্ল্যাঙ্ক পেজে আসতেছি। আর সম্ভব হলে যেটা বললাম, একটা খাতা কলম নিয়ে বসেন, তাহলে বিষয়গুলো আপনাদের নোট করতে সুবিধা হবে। ঠিক আছে, যদি সম্ভব হয় একটা খাতা কলম সাথে নিয়ে বসেন। আচ্ছা, তাহলে আমি আসি মেইন জায়গাটাতে, ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমত আরেকটা ব্ল্যাঙ্ক পেজে যাই, এই জায়গাটাতে আমি দেখাই আপনাকে। যারা গত ক্লাসে উপস্থিত ছিলেন, আমি আপনাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি একটা, এটাকে কি বলবো, একটা স্ট্রাকচারের কথা আমি বলছিলাম গত ক্লাসে, এটা আমি প্রত্যেকটা ক্লাসেই বলি। সেটা হচ্ছে, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, অর্থাৎ ইংরেজিতে যে কোনো বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা মেইন স্ট্রাকচার আছে, যেটা আমাকে ফলো করতে হয় বা মেনটেন করতে হয়। সেই স্ট্রাকচারটা হচ্ছে, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স উই নিড আ সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু পুট নাউন অর প্রোনাউন। দেখেন, সাবজেক্টের জায়গায় আমরা নাউন বা প্রোনাউনের ব্যবহার করি। এই সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে আমাদের ভার্ব বসাতে হয়। এই নাউন প্রোনাউনটা কি, ওই যে এতক্ষণ যেটা আলোচনা করলাম, যে আপনি যখনই একটা ইংরেজি বাক্য তৈরি করবেন, প্রতিটা সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে, যে নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। তো প্রথমে আমার মূলত নাউন বা প্রোনাউন বসে, এরপরেই বসে হচ্ছে আমার ভার্ব। এই ভার্বের পরে আমার এক্সটেনশন বা অতিরিক্ত অংশটা থাকে। এই এক্সটেনশনের জায়গাটাতে কিছু এলিমেন্ট বা কম্পোনেন্ট অফ সেন্টেন্স থাকে। সেটা কি, সেটা হচ্ছে অবজেক্ট, অথবা কমপ্লিমেন্ট, অথবা অ্যাডভার্বিয়ালস। এটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম। এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, আপনারা প্রত্যেকে মনে রাখবেন, মোস্ট অফ দ্য টাইম ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস ইউ নিড টু ইউজ দিস স্ট্রাকচার। ইংরেজিতে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি এই স্ট্রাকচারটাকে, এই যেটা আমি এখন লিখলাম, এই স্ট্রাকচারটাকে মেনটেন করে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হয়। যে কোনো সেন্টেন্স ইংরেজিতে তৈরি করতে গেলে মূলত এই স্ট্রাকচারটাকে মেনটেন করে তৈরি করতে হয়। আমি আবারও বলছি, এই যেটা আমি লিখলাম, সবাই একটু দেখেন স্ট্রাকচারটা, সবাই প্রত্যেককে অনুরোধ করছি একটু মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন। আশা করি আপনার প্রবলেম হবে না এটাকে নিতে। ভালোভাবে দেখেন। এখন আমি একটু বলি, বোঝাই বলি আপনাদের। এটা আমার এখানে থাক। আরেকটা স্ট্রাকচার আছে সেন্টেন্স তৈরি করার জন্য, সেটা হচ্ছে ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো, সেটা একটা পার্টিকুলার সিচুয়েশনে ব্যবহার হয়। বাট মেইনলি যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে এই যেটা আমি এখানে লিখলাম, এই স্ট্রাকচারটাকেই আপনাদের ইউজ করতে হবে, বা যেটা আমি বলছি ব্যবহার করতে হবে আর কি। তো এখন দেখেন, যেটা আমি দেখাবো আপনাদের, সেটা হচ্ছে এইরকম একটা হেডলাইন আপনি আগে দেন, যে হাউ ক্যান উই মেক লং ইংলিশ সেন্টেন্সেস ফ্রম শর্ট সেন্টেন্স।
কিভাবে আমরা ছোট ছোট ইংরেজি বাক্য থেকে অনেক বড় বড় বাক্য তৈরি করতে পারি, মানে শর্ট ইংলিশ সেন্টেন্স থেকে কিভাবে লং ইংলিশ সেন্টেন্স আমরা তৈরি করতে পারি বা পরিণত করতে পারি, এটা আমি আপনাদের একটু দেখাবো। এবং এটা করার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এখানে আমি 5টা স্টেপ নিয়ে আলোচনা করব। এটা খুবই ইফেক্টিভ একটা জায়গা। আমি আবারও বলছি, আপনারা জাস্ট 10টা মিনিট এখানে থাকবেন, আমাকে টাইম দিবেন। আপনি যদি ভালো কিছু না নিয়ে যেতে পারেন, যদি মনে প্রাণে ইংরেজি শেখার ইচ্ছা থাকে, ফ্রি হ্যান্ড রাইটিংটাকে যদি আপনার ডেভেলপ করার ইচ্ছা থাকে, আমি এতটুকু বলতে পারি, এর থেকে ইফেক্টিভ কোনো কৌশল, কোনো টেকনিক ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার জন্য আর হয় না। জাস্ট টাইমটা দেন, আপনার সারা জীবন মনে থাকবে আমার কথা, যে না, একটা ভালো একটা ওয়ে আমরা শিখেছিলাম এই ইংরেজি ভাষাটাকে শেখার জন্য ভালোভাবে। এতটুকু আপনি আমাকে বলবেন, এটা আমি আপনাকে বলতে পারি, অ্যাসিওর করতে পারি। তো যেখানে আমি ছিলাম বা যেটা নিয়ে আমি কথা বলছি, সেটা হচ্ছে 5টা স্টেপ এখানে আপনার ফলো করতে হবে। কয়টা স্টেপ? 5টা স্টেপ। সে 5টা স্টেপ কি দেখেন, বোঝার ট্রাই করেন। স্টেপ নাম্বার 1, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। প্রথমত আমাদের একটা সাবজেক্ট দরকার। ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আপনারা জানেন আমাদের একটা সাবজেক্ট লাগবে। এই সাবজেক্ট জিনিসটা কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা শি, অথবা দে, অথবা রহিম বা করিম। এরকমই তো হয় নাকি? সাবজেক্ট কিন্তু এরকম নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। সো যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ফার্স্ট অফ অল আমার এরকম একটা সাবজেক্টের দরকার। এই সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে আমাকে ভার্বের ব্যবহার করতে হয়। স্টেপ নাম্বার 2, আমার ইংরেজি বাক্য তৈরি করার নিয়ম হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তাহলে এখানে আমার কি, উই নিড আ ভার্ব। ভালোভাবে দেখেনি, উই নিড আ ভার্ব। ভার্বটা কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। যেমন মনে করেন এই যে ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ড্রাইভ মানে চালানো, এই ইনভাইট মানে নিমন্ত্রণ করা, এই যে বাই মানে কেনা, এই গিফট মানে দেওয়া, হ্যাঁ, টেক মানে নেওয়া। এই এই যে ওয়ার্ড গুলো আমি এখানে বসাচ্ছি, এগুলোকে আমরা কি বলি? এগুলোকেই কিন্তু আমরা মূলত ভার্ব বলে থাকি। কথাটা বোঝেন? এই যে স্পিক মানে বলা, হুম, প্লে মানে খেলা, এই যে ড্র মানে আঁকা, এই যে ওয়ার্ড গুলো, এই ওয়ার্ড গুলোই তো আমাদের মূলত ভার্ব। কথাটা বোঝেন? এই ওয়ার্ডগুলো আমাদের মূলত ভার্ব। এই ভার্বের পরে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের একটা কমপ্লিট সেন্টেন্সের জন্য অবজেক্টের প্রয়োজন হয়। অবজেক্ট, অবজেক্ট কাকে বলে জানেন? কোনো সেন্টেন্সের ভার্বকে, আবার বলছি, কোনো সেন্টেন্স বা বাক্য এর ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাকে অবজেক্ট বলে। অবজেক্ট 2 প্রকার, এই যে এইখানে দেখেন, অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল। বাকি জিনিসগুলো কি আমি বলতেছি। এই অবজেক্ট জিনিসটা কি? অবজেক্ট হচ্ছে 2 প্রকার। একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আরেকটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। কোন সেন্টেন্সের ভার্বকে যদি হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করেন, তাহলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমার এখানে কি করতে হবে? স্টেপ নাম্বার 3, আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব উইথ হোয়াট অ্যান্ড হুম। ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করতে হবে। কেন? ফর গেটিং অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট পাওয়ার জন্য। মনোযোগ দিয়ে বোঝেন, আমার এই জায়গাটাতে ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করতে হবে অবজেক্ট পাওয়ার জন্য। এরপর স্টেপ নাম্বার 4, এই অবজেক্ট বসালে একটা কমপ্লিট সেন্টেন্স হয়, বাট এরপরে একটা সেন্টেন্সকে আরো বড় আপনি কিভাবে করবেন? স্টেপ নাম্বার 4, দ্যাট ইজ দ্য মেইন স্টেপ, এগেইন আস্ক দ্য কোশ্চেন টু দা ভার্ব। আবার আপনার ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে আপনার কি দিয়ে প্রশ্ন করতে হবে? উইথ হাউ, হোয়ার, হোয়েন অ্যান্ড হোয়াই। এই ওয়ার্ডগুলো দ্বারা আপনাকে কোশ্চেন করতে হবে। হাউ, হোয়ার, হোয়েন অ্যান্ড হোয়াই, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ কি? প্লেস, ম্যানার, টাইম অ্যান্ড রিজন। প্লেস, ম্যানার, টাইম
and reason. Then past reason. Past number স্টেপটা হচ্ছে জাস্ট ইটস নাথিং। পাস্ট নাম্বারটা কিছুই না, জাস্ট প্রোভাইড দ্য অ্যান্সার, প্রোভাইড দ্য অ্যান্সার। এই যে 5টা স্টেপ লিখলাম, আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। এই 5টা স্টেপ ফলো করে আপনি যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, ভালোভাবে বোঝেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এই যে 5টা স্টেপ আমি এখানে লিখলাম, এই 5টা স্টেপই মূলত আপনাদের ফলো করতে হবে। তাহলে এটা কিভাবে সম্ভব? দেখেন, মনে করেন আমি একটা সাবজেক্ট নিলাম আই, কথাটা বোঝেন। এই যে সাবজেক্ট আমি নিলাম, এবার আমি একটা ভার্ব নিব। ফর এক্সাম্পল, বাই মানে কি? এখানে একটা ভার্ব আছে, দেখেন এই যে বাই। বাই মানে আমরা জানি কেনা। দেখেন, এটা গত ক্লাসে আমি বলছিলাম, আপনি যদি ভার্বের ফরম্যাট চেঞ্জ করেন তাহলে সেন্টেন্সের মিনিং এর চেঞ্জ হবে, অর্থাৎ টাইমের চেঞ্জ হতে থাকে। এই বাই এর পরিবর্তে আমি যদি বাই এর পাস্ট ফর্ম বসাই, ফর এক্সাম্পল আই বট, এই দুটো ওয়ার্ডের মানে কি আমার কথাটা বুঝবেন। আই মানে আমি, বট মানে কি? আই বট। যারা একদমই দুর্বল, যারা ইংরেজি পারেন না, সেন্টেন্স তৈরি করতে পারেন না, ভালোভাবে দেখেন, আই বট এর মানে কি? আমি কিনেছিলাম। আই বট, আমি কিনেছিলাম। এইবার আপনার এই সেন্টেন্সটাকে কমপ্লিট করা লাগবে। কিভাবে করবেন? ভার্বকে কোশ্চেন করবেন, হোয়াট এবং হুম দিয়ে। আপনি কি কিনেছিলেন? আই বট এ পেন, আই বট এ বুক, আই বট এ কার। অর্থাৎ এর সাবজেক্ট আর ভার্ব যদি বসাতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে একটা বাক্যের ভিতর। তাহলে আপনি যে কোনো কিছু বসান, ফর এক্সাম্পল আমি যদি বলি আই বট আ ল্যান্ড, আমি একটা জমি কিনেছিলাম, এটা কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। আবার আমি যদি বলি উই, একটা সাবজেক্ট আমি নিলাম, আমি যদি এবার একটা ভার্ব বসাই, প্লে। প্লে মানে কি? খেলা। আমরা খেলি। কি খেলি? উই প্লে ফুটবল। এটা কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। এই ফুটবলটা কি? অবজেক্ট। এটা কোন অবজেক্ট বলে? ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করেন তাকে বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট বলে। কিন্তু দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, শি মানে সে, এই গিভ মানে দেওয়া, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। আমি যদি বলি সে দিয়েছিল, যদি আমি ফর্মেট চেঞ্জ করি, এরকম হয় সে দিয়েছিল। এবার হুম, হুম দিয়ে কোশ্চেন করেন তো, হুম কাকে? আমি যদি বলি শি গেভ মি, সে আমাকে দিয়েছিল, এই মিটা হচ্ছে একটা ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। হট, সে আমাকে কি দিয়েছিল? হুম এবং হোয়াট, এই গেভকে দুটো ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা যায়। আমি যদি বলি হি গেভ মি আর রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আবার আমি যদি বলি হি, বা আমি যদি বলি রহিম, একটা সাবজেক্ট নিলাম, ড্রাইভ মানে চালানো, রহিম ড্রাইভ, রহিম চালায়। কি চালায়? হোয়াট? রহিম ড্রাইভস আ কার, রহিম একটা গাড়ি চালায়। অর্থাৎ একটা সেন্টেন্সের অবজেক্ট ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে, কোথাও দুটো থাকতে পারে। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। কিন্তু আমরা যারা ইংরেজি শিখি বা ইংলিশে যারা সেন্টেন্স প্র্যাকটিস করি বা করতে অভ্যস্ত, আমরা এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকি। আমরা এইভাবেই প্র্যাকটিস করি যে হি রিডস আ বুক, হি রাইটস আ লেটার, আই স্পিক ইংলিশ, উই প্লে ফুটবল, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, ডোন্ট উই প্লে ফুটবল, এরকম প্র্যাকটিস করি। কিন্তু আমরা কি একটা বাক্যকে এতটুকুর ভিতরে সীমাবদ্ধ রাখবো? আমরা কি একটা সেন্টেন্সকে লং করতে পারি না? বড় করতে পারি না? একটা সেন্টেন্সের ভিতর কি এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না? আমরা যখন ফ্রি হ্যান্ডে লিখবো বা স্পিকিং করবো, আমরা কি এরকম ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাব? না, আমরা বড় করতে পারি। সো হাউ ইজ ইট পসিবল? অ্যাডভার্বের ব্যবহার কি করতে হবে জানেন? গত ক্লাসেই বলছিলাম, এই ভার্ব গুলোকে, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড দেখছেন, এই ওয়ার্ড গুলো দ্বারা যদি আপনি কোশ্চেন করতে পারেন, সেন্টেন্স বড় হয়। দেখেন, এটা একটা ম্যাজিক্যাল স্ট্র্যাটেজি। দেখেন, ভালোভাবে মনোযোগ দিবেন, প্রত্যেককে বলছি, মনোযোগ দিয়ে দেখেন। এই যে এখানে লিখলাম আই বট এ ল্যান্ড, তাই না? এখন আই বট এ ল্যান্ড শব্দটা আমি লিখেছি, ঠিক আছে। এখন এই বটটাকে আপনি প্রশ্ন করেন, প্রথমত হাউ দিয়ে প্রশ্ন করেন। আমি যে জমি কিনেছি বা কিনেছিলাম, আমি কিভাবে জমি কিনেছিলাম? হাউ ডিড ইউ বাই আ ল্যান্ড? কিভাবে আপনি জমিটা কিনেছিলেন? এখন আমি যদি বলি, অর্থাৎ জমি কেনার ধরনটা কেমন ছিল, হাউ। এখন আমি যদি বলি আমি ব্যাংক থেকে লোন নিয়ে জমি কিনেছিলাম, ফ্রেজাল ওয়ার্ড কি হয় জানেন? আই বট এ ল্যান্ড টু টেক লোন ফ্রম ব্যাংক। I bought a land to take loan from bank. It is called adverb of man. আবার আপনি ওই বট শব্দটাকে প্রশ্ন করেন, আপনি যে জমি কিনেছিলেন কোথায় কিনেছিলেন? Where did you buy a land?
আমি ঢাকায় একটা জমি কিনেছিলাম, জাস্ট ইন ঢাকা। আমার ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে। এটা আমাদের, আবারও বলছি, প্রেপোজিশনের উপর ডিটেলস ক্লাস আছে, আমি দেখাবো। বাট এইখানে আগে বলছি, হোয়েন দিয়ে প্রশ্ন করেন। আপনি যে জমি কিনেছেন, আপনি কবে কিনেছেন? হোয়েন, হোয়েন ডিড ইউ বাই আ ল্যান্ড? আমি যদি বলি আমি 2 বছর আগে একটা জমি ঢাকায় কিনেছিলাম ব্যাংক থেকে লোন নিয়ে, তাহলে ইউ ক্যান সে দ্যাট 2 ইয়ার এগো, 2 ইয়ার্স এগো। আমার সেন্টেন্স কতটুকু ছিল? ল্যান্ড পর্যন্তই, কিন্তু ল্যান্ডেই কিন্তু ফুল স্টপ ছিল। সেইখান থেকে দেখেন একটা সেন্টেন্সকে আমি কত বড় করে ফেললাম, একটা সেন্টেন্সের ভিতরে আমি কতগুলো ইনফরমেশন আমি নিয়ে আসলাম। কি লিখলাম তাহলে? আই বট এ ল্যান্ড টু টেক লোন ফ্রম ব্যাংক ইন ঢাকা 2 ইয়ার্স এগো। এরপর কি বলতে পারি? আপনি যে জমি কিনেছেন, আপনি কেন কিনেছেন? হোয়াই ডিড ইউ বাই আ ল্যান্ড? আপনার জমি কেনার পিছনে কারণটা কি, রিজনটা কি? আমি একটা বাড়ি তৈরির জন্য জমি কিনেছি। জাস্ট ইউ ক্যান সে দ্যাট টু বিল্ড আ হাউস, অথবা আপনি বলতে পারেন টু প্লাস ভিয়ন দিতে পারেন, অথবা আপনি ফর এর ব্যবহার করতে পারেন। টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর ভার্ব বসালে তার সঙ্গে আইএনজি ইউজ করতে হয়, অর্থাৎ ফর বিল্ডিং, BUILDING, এটা কিন্তু একটা ভার্ব, নাউন না, ফর বিল্ডিং। মানে এই সেন্টেন্সটাতে আমার মূলত জেরান্ডের কাজ করে, ফরের পরে যে বিল্ডিং শব্দটা লিখলাম। তো দেখেন, ফর বিল্ডিং আ হাউস, মানে এই সেন্টেন্সে এই এই ওয়ার্ডটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা নাউন। বা এই টু বিল্ড, এটাকে কি বলছি আমি? ইনফিনিটিভ বলছি, তাই না? অর্থাৎ টু এর পরে V1 ইউজ করবেন, যেটা কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে এরকম বোঝায়। বাট যদি ফর ইউজ করেন, ফর এর পরে যদি কোনো ভার্ব দেন, তার সঙ্গে আইএনজি ব্যবহার করতে হয়, বা অন্য যে কোনো প্রিপোজিশনের পরেও। তাহলে আমি এই জায়গায় টোটাল সেন্টেন্সটা ছিল এই ল্যান্ড পর্যন্ত। এইখান থেকে এই সেন্টেন্সটাকে আমি কোন পর্যন্ত আনলাম? এই হাউস পর্যন্ত। কিভাবে? ভার্বকে কোশ্চেন করে। এবং এই অ্যাডভার্ব কিন্তু একটা কারেক্ট অর্ডার মেনটেন করে, এবং সেই অর্ডারটা হচ্ছে এখানে যেভাবে আমি দিয়েছি সেটা। আগে ম্যানার, অর্থাৎ আগে হাউ দিয়ে প্রশ্ন করতে হবে, তারপর হোয়ার, তারপর হোয়েন, তারপর হয়। এই হোয়েন আগে আনা যাবে না, হয় আগে আনা যাবে না। এই যেটা আমি লিখছি এই অর্ডারটা মেনটেন করে করবেন, তাহলে গ্রামাটিক্যালি এগুলো ঠিক থাকবে। তাহলে এ ল্যান্ড, এটা আমার অবজেক্ট। টু টেক লোন ফ্রম ব্যাংক, এই যে ফ্রেজাল ওয়ার্ডটা, এটাকে বলছি অ্যাডভার্ব অফ ম্যানার। ইন ঢাকা, এটাকে বলছি অ্যাডভার্ব অফ প্লেস। 2 ইয়ার্স এগো, এটাকে বলছি অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমি কিভাবে বড় সেন্টেন্স গুলো তৈরি করছি? জাস্ট ভার্বকে কোশ্চেন করে করে, কি দিয়ে? এই ডাবল বেস ওয়ার্ড গুলো দ্বারা। তাহলে আই বট আ ল্যান্ড টু take loan from bank in Dhaka 2 years ago for building a house, or you can say that to build a house. এই যা লিখলাম না, আপনি যত বড় নিউজ পেপার দেখেন না কেন, যত কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আপনি খুঁজে পান না কেন, যে কোনো সিম্পল সেন্টেন্স এর থেকে বড় আর হয় না। যে কোনো প্যারাগ্রাফের ভিতর যান, যে কোনো রিডিং প্যাসেজ আপনি পড়েন, দেখবেন ঠিক এই যা লিখলাম আমি, এই ওয়েটা ফলো করেই একটা সেন্টেন্স লেখা থাকে বা তৈরি করা থাকে। ঠিক আছে? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হাউ ডু উই প্লে ফুটবল? উই প্লে ফুটবল ভেরি কুইকলি, আমরা খুবই ক্ষিপ্রতার সাথে খেলি, খুবই দ্রুততার সাথে ফুটবল খেলি। দ্যাট ইজ আওয়ার ম্যানার, ইট ইজ কল্ড অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি যে ফুটবল খেলেন, আপনি কোথায় ফুটবল খেলেন? উই প্লে ফুটবল ভেরি কুইকলি ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ফুটবল খেলি, আমরা মাঠে ফুটবল খেলি। আপনি যে মাঠে ফুটবল খেলেন, আপনি কখন খেলেন? ওয়েন ডু ইউ প্লে ফুটবল? আমরা বিকাল বেলায় ফুটবল খেলি, জাস্ট ইউ ক্যান সে অ্যাট আফটারনুন। আপনি যে বিকালে ফুটবল খেলেন, আপনি বিকালে ফুটবল খেলেন, আপনি কেন ফুটবল খেলেন? আমি আমার শরীরটাকে ফিট রাখার জন্য খেলি, বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি। সো ইউ ক্যান সে দ্যাট টু ডু, মানে করতে, কি করতে? ফিজিক্যাল এক্সারসাইজ। অথবা ইউ ক্যান সে দ্যাট টু ডু বলতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে আমার সেন্টেন্সটা কতটুকু ছিল? আমি গত ক্লাসেও বলছিলাম এগুলো নিয়ে একটু, এই ফুটবল পর্যন্ত ছিল। আমি এখন দেখাবো যে বাংলা থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয়, বাট এটা আগে একটু বোঝেন। আমার সেন্টেন্সটা কতটুকু ছিল? ফুটবল পর্যন্তই ছিল। সেইখান থেকে আমি কত বড় করলাম? এটা কিভাবে করলাম? জাস্ট অ্যাডভার্বের ব্যবহার করে। আমরা ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, একটা সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আনতে পারি না, বড় করতে পারি না। আপনি যখন ফ্রি হ্যান্ড একটা প্যারাগ্রাফ লিখবেন, একটা কম্পোজিশন লিখবেন, যে কথাটা আপনি বলতে চাইবেন, একটা সাবজেক্ট আনবেন, ভার্ব আনবেন, তারপর জাস্ট কোশ্চেন করতে থাকবেন। প্রথমত হোয়াট এবং হুম দিয়ে কোশ্চেন করবেন, তাহলে অবজেক্টটা পাওয়া যায়। তারপরে হোয়াই, হাউ, ওয়্যার, হোয়েন, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি আপনি প্রশ্ন করেন, দেখবেন বড় সেন্টেন্স করতে পারবেন।
ফ্রেজ ধরে ধরে করতে হয়, ভিতর থেকে একটু প্রেপোজিশনের ব্যবহারটা জানা লাগে, যেটা আমি শেখাবো আপনাদের। তো এই যে ভেরি কুইকলি, এটাকে আমরা কি বলছি? অ্যাডভার্ব অফ ম্যানার। ইন দ্য ফিল্ড, এটাকে কি বলছি? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাট আফটারনুন, এটাকে কি বলছি? অ্যাডভার্ব অফ টাইম। ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এটাকে কি বলছি? অ্যাডভার্ব অফ রিজন। হয় হ্যাপেন, কেন ঘটে। যে কোনো সেন্টেন্সে আপনি এইভাবে সেন্টেন্সকে বড় করতে পারবেন। তাহলে এই যে অ্যাডভার্বিয়াল, এই যে বললাম যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটা লাগে, এই অ্যাডভার্বিয়াল জিনিসটা কি? কোনো সেন্টেন্সের ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই এগুলো দ্বারা কোশ্চেন করলে সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল বলি। এরপর দেখেন, শি গেভ মি আ রোজ, সে আমাকে একটা গোলাপ দিয়েছিল। কিভাবে দিয়েছিল? মানে সে যে আমাকে গোলাপটা দিয়েছিল, দেওয়ার সময় তার দেওয়ার ধরনটা কেমন ছিল? এখন আমি যদি বলি সে খুবই ভদ্রতার সাথে আমাকে একটা গোলাপ দিয়েছিল, হি গেভ মি আ রোজ ভেরি, খেয়াল করেন, ভেরি পলাইটলি। এই যে ভেরি পলাইটলি কথাটা লিখলাম, এই শব্দটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। সে যে আমাকে ভদ্রতার সাথে একটা গোলাপ দিয়েছিল, কোথায় দিয়েছিল? পার্কে বসে আমাকে একটা গোলাপ দিয়েছিল। সো আই ক্যান সে অ্যাট পার্ক, অ্যাট পার্ক। এবার সে যে আমাকে পার্কে একটা গোলাপ দিয়েছিল, সে কখন দিয়েছিল? আমি যদি বলি গতকাল সন্ধ্যায় সে পার্কে আমাকে একটা গোলাপ দিয়েছিল খুবই ভদ্রতার সহিত। সো আই ক্যান সে দ্যাট ইন দা ইভিনিং ইয়েস্টারডে। এর ভিতরে কোনো প্রিপোজিশন হবে না। তাহলে আমার সেন্টেন্সটা কতটুকু ছিল? রোজ পর্যন্তই ছিল। এবং আমরা কিন্তু অতটুকু করতেই অভ্যস্ত, আমরা বড় সেন্টেন্স তৈরি করতে পারি না। প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারি না। তাহলে এই যে ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, এটাকে কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম। সে যে গোলাপ দিয়েছিল, সে কেন গোলাপ দিয়েছিল আমাকে? রিজনটা কি, কারণটা কি ছিল? সে আমাকে প্রপোজ করার জন্য গোলাপ দিয়েছিল। জাস্ট ইউ ক্যান সি টু প্রপোজ মি, অথবা আপনি এখানে বলতে পারেন ফর প্রপোজিং মি। ঠিক আছে? সে এইভাবে আপনারা এই যে ভেরি পলাইটলি, কি বললাম, এটাকে আমি কি বলবো? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট পার্ক, কি বলবো? অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে, কি বলবো? অ্যাডভার্ব অফ টাইম। টু প্রপোজ মি অর ফর প্রপোজিং মি, এটাকে কি বলবো? অ্যাডভার্ব অফ রিজন। অ্যাডভার্ব অফ রিজন। এভাবে অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো সেন্টেন্সকে, যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করতে পারবেন। রহিম ড্রাইভস এ কার, রহিম একটা গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে চালায়? হাউ দিয়ে প্রশ্ন করেন, সে কিভাবে চালায়। এই যে কি চালায়, গাড়ি চালায়, এটা আমার একটা অবজেক্ট। এবার সে কিভাবে গাড়িটা চালায়, গাড়ি চালানোর ধরনটা কি? আমি যদি বলি সে খুবই কেয়ারফুলি চালায়, এটা আমি গত ক্লাসে বলছিলাম, সে খুবই কেয়ারফুলি গাড়ি চালায়। রহিম ড্রাইভস আ কার কেয়ারফুলি। এই কথাটাকে আমি কি বলছি? অ্যাডভার্ব অফ ম্যানার। সে যে কেয়ারফুলি গাড়ি চালায়, সে কোথায় চালায়? সে রাস্তায় গাড়ি চালায়, অন রোড বা অন দ্য রোড। রহিম ড্রাইভস আ কার কেয়ারফুলি অন দ্য রোড, বা আপনি এখানে অন দ্য বিজি রোড এটাও আপনি বলতে পারেন। হ্যাঁ, বলা যায় না? যায়। ফ্রেজ, টোটাল এই চারটা ওয়ার্ড, অন দা বিজি রোড, এই চারটা ওয়ার্ড মিলে এটাকে কি বলছি? ফ্রেজ। কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোন অ্যাডভার্ব? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, একটা জায়গাকে ইন্ডিকেট করছে। কেয়ারফুলিটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ আচরণটা, ধরনটা, গাড়ি চালানোর সময় তার আচরণটা কেমন, বিহেভিয়ারটা কেমন, কিভাবে চালাচ্ছে। হ্যাঁ, সেটা বলছি। সে যে গাড়ি চালায়, সে কখন চালায়? সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়, ইন দা ইভিনিং। বা সে সারাদিন গাড়ি চালায়, হোল ডে। হ্যাঁ, যে কোনো কিছু আপনি বলতে পারেন। সে যে গাড়ি চালায়, সে কেন গাড়ি চালায়, গাড়ি চালানোর রিজনটা কি? টাকা উপার্জন করার জন্য গাড়ি চালায়। ইউ ক্যান সে দ্যাট টু আর্ন মানি, অথবা আপনি বলতে পারেন টু আর্ন না বলে, যেটা আমি আপনাকে বলছিলাম যে ফর আর্নিং, ফর আর্নিং মানি। তাহলে ইন দ্য ইভিনিং এটা আমার কি? এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ টাইম। ফর আর্নিং মানি এটা আমার কি? এটা আমার হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন বা কারণ। আমি আবারও বলছি, যারা বড় বাক্য তৈরি করতে পারেন না, একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন আনতে পারেন না, যারা ইংলিশে কথা বলতে গেলে থেমে যান, ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যান, একটা সেন্টেন্সকে লং করতে পারেন না, সেটার সব থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি হচ্ছে এইটা। কোনটা? ভার্বকে কোশ্চেন করা, WH ওয়ার্ড। এবং এই সেম ওয়ে ফলো করে আপনারা যে কোনো বড় বেঙ্গলি সেন্টেন্সকে ইংলিশ সেন্টেন্সে ট্রান্সলেট করতে পারবেন। যারা BCS ব্যাংক জব অ্যাডমিশন টেস্টে বিভিন্ন সেন্টেন্স ট্রান্সলেশনে
প্রবলেম ফেস করেন, তারা এই জায়গাটা থেকে করতে পারবেন। যদি আপনার মনে হয় এই জিনিসগুলো ইফেক্টিভ বা কাজে লাগার মতো, দেখেন এটা কিন্তু কোনো পিডিএফ ফাইল না, আমি কিন্তু এখন লিখে লিখে সবকিছু করালাম। আপনি স্ক্রিনশট দিয়ে নেন, এখানে আরো কিছু সাবজেক্ট আছে, আরো কিছু ভার্ব আছে, সেই ভার্ব গুলো দিয়ে নিজেরা করার চেষ্টা করেন, ভার্বকে ডাব্লিউ শর্ট দিয়ে কোশ্চেন করেন, তারপর আবার এই হাউ, হোয়ার, ওয়েন এই অ্যাডভার্বিয়াল ওয়ার্ড গুলো দ্বারা কোশ্চেন করেন, সেন্টেন্স বড় করেন। নিজের কাজ করতে হয়। আমি টিচার, আমি দেখাচ্ছি, আমি যত ভালো শেখাই না কেন, যত ভালো দেখাই না কেন, কোনো লাভ হবে না যদি না আপনি করতে পারেন। একটা কথা আমি বারবার বলি, এই ইংরেজি এটা হচ্ছে একটা ভাষা, এটা সায়েন্স না বা ম্যাথ না। একটা টিচার শেখালো, আপনি মনোযোগ দিয়ে শিখলেন না, এখানে আপনার উপর ডিপেন্ড করে। ইংরেজি শেখার জন্য আহামরি ব্রেন লাগে না, এটা রকেট সায়েন্স না যে আপনাকে খুবই মেধাবী হতে হবে। আপনি যত ইলিটারেট হন, যত অশিক্ষিতই হন না কেন, আপনি ইংলিশে স্পিকিং করতে পারবেন, ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন। জাস্ট একটা ভাষা। এখানে আপনার ডিপেন্ড করবে প্র্যাকটিসের উপর। ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, বাট সেই প্র্যাকটিসটা কারেক্ট টেকনিক, কারেক্ট স্ট্র্যাটেজি ফলো করে এগোতে হবে। যদি আপনি করতে পারেন, এগোতে পারবেন। বাট এই লোকটা ক্লাস নিচ্ছে, আমি ক্লাস করছি, ক্লাস করলেই পেরে যাবেন না। আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনাকে চর্চা করতে হবে, আপনাকে লিখতে হবে। এই যে আমি ক্লাস নিচ্ছি, এরকম হাজারটা ক্লাস করে কোনো লাভ হবে না যদি না আপনি কাজ করেন। এটা হচ্ছে মেইন কথা। আপনারা তো আমার পেইড কোর্সে স্টুডেন্টটা, আমার পেইড কোর্সে যারা থাকে তাদের আমি এগুলো দেখাই। তাদের আলাদা অ্যাসাইনমেন্টের গ্রুপ আছে, তাদের টাস্ক সাবমিট করার গ্রুপ থাকে, সেখানে তারা বিভিন্ন কাজগুলো সাবমিট করে থাকে। আমি তাদেরকে ভুল হলে সংশোধন করে দেই, নতুন সেন্টেন্স লেখাই। অনেকে বলে পেইড কোর্সের সাথে এটার পার্থক্য কি? পার্থক্য এটা, ওইখানে টু ওয়ে কমিউনিকেশন থাকে, বাট এইখানে আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, এখানেও কিন্তু আমি আমার কম ইফোর্ট দিয়ে পড়াই না, অনেক লং টাইম নিয়ে ক্লাস নেই, আমার ফুল ইফোর্ট দিয়ে পড়াই। আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে অনেক পরিশ্রম করে পড়াই। আপনারা দেখছেন আমি আমার পেইড কোর্সের কথা বলি, আমার কোর্সের বিজ্ঞাপন দেই, ভালো কথা দেই, কিন্তু সেটা কখন দেই? একটা ক্লাস একদম কমপ্লিট করার পরে কিন্তু আমি সেটা দেই, যাতে আপনাদের ক্লাসের কোনো ক্ষতি না হয়, যাতে আপনারা শিখতে পারেন। পেইড কোর্স যাদের করার তারা এমনিতেই করে। যারা মনে করে আমি দ্রুত ফ্লুয়েন্ট হতে চাই, এক্সপার্ট হতে চাই, এই লোকটা বোঝাতে পারে, পড়াতে পারে, টেকনিক ভালো, তারা এমনিতেই করে। এটা মেইন বিষয় না। কিন্তু আপনারা এখানে যারা ফ্রি ক্লাস করছেন, আমি আমার জায়গা থেকে যতটা পারা যায়, যতটা দেখানোর আমি ফুল ইফোর্ট দিচ্ছি। কিন্তু এখানে যদি আপনার মনে হয় এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কাজে লাগার মতো, এগুলো থেকে আমি শিখতে পারতেছি, আমার মনে হয় এগুলো ইফেক্টিভ, এগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে, আপনার নিজের একটু প্র্যাকটিস করবেন। কারণ আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে আজকে নতুন দেখছেন, একজন আসছেন একজন যাচ্ছেন। আমি তো এভাবে আপনাকে পার্সোনালি গাইড করতে পারবো না। আমার জায়গা থেকে যতটুকু দেওয়ার আমি দিচ্ছি, কিন্তু বাকিটা আপনাকে করতে হবে। যদি এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেন নিজেরা, বাকি এখানে আরো অনেক ভার্ব আছে, এই ভার্বগুলো যদি নিজেরা প্র্যাকটিস করেন, দেখবেন এটা তো খাওয়ার জিনিস না, পরা পোশাক না, যে আপনি এখানে সময় ব্যয় করলে বা আপনি একটা খাবার খাচ্ছেন হজম হয়ে যাচ্ছে, পোশাক পরছেন ছিঁড়ে যাচ্ছে, এরকম না। একটা বিদ্যা, একটা নলেজ একবার নিতে পারলে সারা জীবন আপনার সাথে থাকবে। নিজেকে একটা ওয়েল এনভায়রনমেন্টে আপনি এস্টাবলিশ করতে পারবেন, স্মার্টলি সব জায়গায় প্রেজেন্ট করতে পারবেন। একবার যদি আপনি শিখে যান এই কৌশল, আপনি আর কখনো ভুলবেন না। আমি সেইভাবেই দেখাই প্রত্যেকটা স্টুডেন্টকে। আপনি ইমাজিন করতে পারবেন না, আমি গতকাল আপনাদের মনে হয় ফার্স্ট ক্লাস নিয়েছিলাম এই এই ফ্রি কোর্সে, একটা ক্লাস করে প্রায় 13 জনের মতো ভর্তি হয়েছে আমার আজকে পর্যন্ত। একটা ক্লাস দেখে কতটা বিশ্বাস বা ভরসা থাকলে একটা মানুষের উপর, বা একটা ক্লাস কতটা ইফেক্টিভ হলে একদিন ক্লাস করেই, এই অনলাইন ক্লাস বিশ্বাস করে বা ভরসা করে 13 জন মানুষ একসাথে ভর্তি হতে পারে। জাস্ট গতকাল একটা ক্লাস নিয়েছিলাম, আমার যে নতুন ব্যাচ শুরু হবে 18 তারিখ থেকে, আজকে তো 12 তারিখ, সেখানে 13 জন স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে একদিন ক্লাস করে। ক্যান ইউ ইমাজিন ইট? তো এটা এটা হয়, এটা আমার কনফিডেন্ট থাকে, কারণ আমি যেভাবে পড়াই, যেভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে দেখাই, আমার কাছে যারা পড়ে তারা লাস্ট পর্যন্ত থাকলে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়। কিন্তু যেটা আমি আপনাদেরকে বলছি, এইখানে যে ফ্রি ক্লাস নিচ্ছি, এটাও আমি একটা দুইটা ডেমো ক্লাস নিচ্ছি না। আমি এখানেও আপনাদের একটা কোর্সের মতো করে ধারাবাহিকভাবে দেখাবো, এবং সবাই করতে পারবেন এটা। কিন্তু আমি আপনাকে তো ওইভাবে গাইড করতে পারবো না পার্সোনালি। যেটা বারবার বলছি, যদি আপনার মনে হয় এটা ইফেক্টিভ, ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, নিজেরা একটু প্র্যাকটিস করুন। যারা পেইড কোর্সে আসছেন বা আছে, তাদেরকে আমি পার্সোনালি দেখাই, শেখাতে পারি। সবার সাথে একটা ওয়েল কমিউনিকেশন থাকে, ভালো পরিচিতি থাকে, আলাদা গ্রুপ থাকে, কম স্টুডেন্ট থাকে। বাট এখানে তো এটা সম্ভব হয় না, এই লিঙ্কটা সবার জন্য উন্মুক্ত থাকে, সবাই ক্লাস করে। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে, আপনাকে নিতে হবে। যদি মনে হয় ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট, আমি নতুন কিছু শিখতে পারতেছি, তাহলে আপনারা নিজেরাও এইভাবে সেন্টেন্স গুলো প্র্যাকটিস করবেন, যেভাবে দেখালাম, ক্লাস রেকর্ডও পাঠিয়ে দিব। আমি এখন একটা বাংলা সেন্টেন্স দেখাবো,
যেটা বললাম আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? এই যে জিনিসটা দেখালাম, এগুলো কি দেখলে মনে হয় যে ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো বা কিছু শিখতে পারছি? ভাইয়া ডিসপ্লে শো করছে না। মনে হয় বুঝতে পারছেন আমার কথাটা? এই গ্রুপে যারা আছেন বোঝা যায় হ্যাঁ, যেটা দেখালাম যে কিভাবে আমরা লং সেন্টেন্স করতে পারি শর্ট সেন্টেন্স থেকে। এবার আমি একটা বাংলা সেন্টেন্স ট্রান্সলেশন করে একটু দেখাই, এই একই ওয়ে একই স্ট্র্যাটেজি ফলো করে। একটু একটু সময় দেন, বাংলা লিখতে একটু টাইম লাগে, জাস্ট 1 মিনিট। আমি একটু আগে লিখি, তারপর আপনাদের দেখাচ্ছি। মনে করেন আমি এরকম একটা সেন্টেন্স লিখবো, সে তার মেয়ের জাস্ট একটা মিনিট। সে তার মেয়ের জন্মদিন এর পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। যা হয়েছে হয়েছে, এই পর্যন্ত দেখেন। আমি এখানে একটা বড় বাংলা সেন্টেন্স লিখলাম। এই ধরনের সেন্টেন্স দেখলে আমাদের অনেকের গায়ে জ্বর আসে, আমরা বুঝে পারি না, আমরা ঘাবড়ে যাই যে এত বড় একটা সেন্টেন্স। সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। এই যে সেন্টেন্সটা আপনারা দেখছেন, এই সেন্টেন্স গুলো দেখলে আমাদের মনে হয় কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব, বা এটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো, আমাদের অনেক প্রবলেম এই জায়গাটাতে কিন্তু। জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন, স্ক্রিনটা মনে হয় বেঁধে গেছে, জাস্ট একটু আমি এটা একটু ঠিক করি। ওইটা মিনিট। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন, দেখেন যেটা বলছিলাম, অনেক বড় একটা সেন্টেন্স। হ্যাঁ, সে তার মেয়ের জন্মদিনের পার্টিতে গতকাল সন্ধ্যায় খুবই ভদ্রতার সহিত আমাকে নিমন্ত্রণ করেছিল জন্মদিনটি উদযাপন করার জন্য। এই যে সেন্টেন্স গুলো, আবারও বলছি, এগুলো দেখলেই মনে হয় যে আমি পারবো না, কোনটার পর কোনটা বসাবো, কারেক্ট অর্ডারটা কি হবে। বাট আমি একটু বলি, খুব সহজে ওই যেভাবে আমি এখানে দেখাইছিলাম এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনারা করতে পারবেন। প্রথমে সাবজেক্ট নেন, সাবজেক্টটা কি? সে মানে হি। এবার ভার্বটা আমাকে বের করতে হবে। এখানে ভার্ব কোনটা বলেন তো? এখানে এই ভার্বটা হচ্ছে এইটা, নিমন্ত্রণ করেছিল। এটা কোন টেন্স? পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, করেছিল। তাহলে আমি এটাকে কিভাবে ইংলিশে বলতে পারি? নিমন্ত্রণ করা ইংরেজি কি? ইনভাইট। তাহলে হি ইনভাইটেড, সে নিমন্ত্রণ করেছিল। কি লিখলাম? হি ইনভাইটেড কাকে? মি, মানে আমাকে। অর্থাৎ হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল। সে আমাকে নিমন্ত্রণ করেছিল, আমার সাবজেক্ট বা অবজেক্ট কিন্তু শেষ। কাকে? হুম, আমাকে। এটাকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে। এই যে মিটা, এটা কি? ইনডাইরেক্ট অবজেক্ট। এটাই কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স, আমি এখানে ফুল স্টপ বসাতে পারি। তো হি ইনভাইটেড মি, সে আমাকে নিমন্ত্রণ করেছিল। এইবার অ্যাডভার্ব দিয়ে ইনভাইটটাকে প্রশ্ন করেন। সে যে নিমন্ত্রণ করেছিল, হাউ, কিভাবে, কিভাবে সে নিমন্ত্রণ করেছিল? খুবই ভদ্রতার সহিত। দেখেন এইখানে এই সেন্টেন্সটা লেখা আছে। অর্থাৎ নিমন্ত্রণ করার সময় তার আচরণটা কেমন ছিল, তার ধরনটা কেমন ছিল? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি, হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি, এটাকে বলি অ্যাডভার্ব অফ ম্যানার। এবার সে যে নিমন্ত্রণ করেছিল কোথায়? হোয়ার? তার মেয়ের জন্মদিনের পার্টিতে। এটা আপনি এভাবে বলতে পারেন, অন হিজ ডটার্স, অন হিজ ডটার্স বার্থডে পার্টি। কি বললাম? হি ইনভাইটেড মি ভেরি পলাইটলি অন হিজ ডটার্স বার্থডে পার্টি। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। সে যে তার মেয়ের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করেছিল, কখন করেছিল? গতকাল সন্ধ্যায়, অর্থাৎ ইন দা ইভিনিং, ইয়েস্টারডে, ইয়েস্টারডে।
গতকাল সন্ধ্যায়, এটাকে বলছি অ্যাডভার্ব অফ টাইম। সে যে আমাকে গতকাল সন্ধ্যায় তার মেয়ের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ করেছিল, কেন করেছিল? হোয়াই? জন্মদিনটি উদযাপন করার জন্য। তাহলে এখানে টু সেলিব্রেট দিস বার্থডে পার্টি, এটা আপনি বলতে পারেন। অথবা কি বলতে পারেন, টু না বলে আপনি ফর যদি আপনি ব্যবহার করেন, তাহলে ফর সেলিব্রেটিং দিস পার্টি। তাহলে এই যে বড় একটা বাংলা সেন্টেন্স, আমি ওই একই স্ট্র্যাটেজি, একই টেকনিক ফলো করে কিন্তু ট্রান্সলেট করতে পারলাম। আপনি যে কোনো বাংলা সেন্টেন্স আজকের পর থেকে, আপনারা যারা ইংলিশের ট্রান্সলেশন নিয়ে প্রবলেম ফেস করেন, আমি যে কথাটা বললাম এইভাবে একটু করে দেখবেন তো পারেন কিনা। অর্থাৎ যে কোনো বাংলা বাক্য দেখে আপনার আগে এইটা আইডেন্টিফাই করতে হবে যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, অ্যাডভার্ব অফ প্লেস কোনটা। যেমন আমি এই বাংলাটা দেখে বুঝতে পারছি কিনা যে তার মেয়ের জন্মদিনের পার্টিতে, এই যে জন্মদিনের পার্টিতে, তার মেয়ের জন্মদিনের পার্টিতে, এইটুকু দেখলে আমি বুঝতে পারছি কিনা যে এটা আমার অ্যাডভার্ব অফ প্লেস। গতকাল সন্ধ্যায়, এই বাংলাটা দেখলে আমি বুঝতে পারছি কিনা যে এটা অ্যাডভার্ব অফ টাইম, খুবই ভদ্রতার সহিত। এই বাংলাটা দেখলে আমি বুঝতে পারছি কিনা এটা অ্যাডভার্ব অফ ম্যানার, জন্মদিনটি উদযাপন করার জন্য। এটা দেখলে আমি বুঝতে পারছি কিনা যে এটা অ্যাডভার্ব অফ রিজন। যদি এটা বুঝতে পারেন, জাস্ট এই ওয়েটা ফলো করবেন, কি ম্যানার প্লাস প্লেস প্লাস টাইম, তারপরে হচ্ছে আপনার রিজন, REASON, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর এই চারটা বিষয় ফ্রেজ ধরে আপনি বসাবেন, যে কোনো বাংলা সেন্টেন্সকে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন কারেক্ট ওয়ার্ডার মেনটেন করে, সে যত কঠিন হোক বা যত বড় সেন্টেন্স হোক। দ্যাট ইজ দ্য মোস্ট effective technique for translating any kinds of Bengali sentence into English sentence. As well as if you would like to make long English sentences, if you would like to add extra information in your particular sentences, you should maintain that kinds of steps and strategy. If you practice it in this way, I hope you will be expert and fluent in this language within very short time. It is most effective class for all kinds of students. চেষ্টা করবে, পারবে না। অনেক জায়গায় দেখবেন ইংরেজি শেখায়, আমার কাছে পড়ে আমার স্টুডেন্টরাই শেখায়, এইগুলো শেখায়। এই যে রুলস আর স্ট্রাকচার, ইংরেজি শেখার জন্য 120টা স্ট্রাকচার। যেমন ফিল লাইক মানে ইচ্ছা করা, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আমার আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না। আই ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছা করছে? আমার কফি খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি, আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড, আমার ঘুমোতে ইচ্ছা করছে। আই ফিল লাইক স্লিপিং। এগুলো আমি বলছি, এবার বাকিগুলো আপনারা করেন। অনেকে এগুলো কমেন্টে দিবে, খুব এনজয় করবে, ভাববে কত সুন্দর স্পোকেন শিখছি। এখানে 100টা স্পোকেন রুলস আছে, আপনি এটা শিখলে ইংলিশে কথা বলতে পারবেন, এক্সপার্ট হতে পারবেন। বাট বিশ্বাস করেন, এগুলো থেকে ওইভাবে কখনো ডেভেলপমেন্ট আসে না। এই যে ছোট ছোট রুলস আর স্ট্রাকচার প্র্যাকটিস করে কখনো ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শেখা যায় না। এগুলো অনেক টিচার শেখায়, আমার কাছ থেকে পড়ে আমার স্টুডেন্টরা অন্যদেরকে এগুলো করায়। কিন্তু এগুলো দিয়ে ঘরে বসে ইংরেজি বলতে হয়, ট্রেনে বসে এগুলো বলতে হয়। ইংরেজি শেখার জন্য এই এক্সপ্রেশন গুলো শিখে রাখুন, হ্যাভ এ কাপ অফ টি, হ্যাভ আ নাইস ডে, এগুলো শিখে রাখুন, আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। এগুলো যারা শেখে, আপনারা অনেকেই আছেন বিভিন্ন জায়গা থেকে ইংরেজি শিখতে থাকেন, শিখতে চান, শেখার ইচ্ছা আছে, সময় দেন, কিন্তু সঠিকভাবে শিখতে পারেন না। কেন জানেন? কারণ আপনারা অরিজিনটা বোঝেন না, আপনারা কানেকশনটা বোঝেন না। আমি যে শিখবো, আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোনটার সাথে কোনটা কানেক্টেড। এই যে আজকে যে জিনিসগুলো আমি দেখালাম, এই পার্ট অফ স্পিচ বলেন বা লং সেন্টেন্স বলেন, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন বলেন, এই যে জিনিসগুলো দেখালাম, এগুলো সবাই নিতে পারে না, সবার ধৈর্য থাকে না, সবাই এনজয় করতে পারে না। বাট আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি যদি এই ল্যাঙ্গুয়েজটাকে আপনার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চান, আপনি যদি নিজে ইংলিশে মাস্টার্স হতে চান, আপনি যদি নিজে আপনার নেক্সট জেনারেশনকে এই ল্যাঙ্গুয়েজটা শেখাতে চান, আপনার ওই বিষয়গুলো শিখতেই হবে। এগুলো কম্পালসারি থিংস। আমি গ্রামার শিখাই, বাট সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই আমি দেখাই দিই। এই যে আমি দেখালাম না, এই যে জিনিসগুলো বুঝালাম কিভাবে লং সেন্টেন্স করতে হবে, এগুলো কি খুবই কঠিন, খুবই হার্ড? একটা দুর্বল স্টুডেন্ট এগুলো পারবে না? অবশ্যই পারবে। এগুলো কঠিন না, শুধুমাত্র নিজের সদিচ্ছার দরকার, চেষ্টা থাকা দরকার। একটু কঠিন জিনিস হলেও সেটা শিখতে পারলে নিজের ভিতরে একটা প্লেজার কাজ করে, একটা আনন্দ কাজ করে। কিন্তু ওই ছোট ছোট রুলস শিখে
ছোট ছোট স্ট্রাকচার শিখে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, কখনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেশনালি ডেভেলপ করা যায় না। ইট ইস নেভার পসিবল। ঠিক আছে? তো এই যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি, পেইড কোর্স করতে হবে না কারো, এই ফ্রি ক্লাসগুলো করে যান, আপনার মনে থাকবে আমার কথা, যে এরকম একটা লোক ছিল এইভাবে ল্যাঙ্গুয়েজটা দেখাইছিল, যদি আমাকে আপনারা পজিটিভ মাইন্ডে ওইভাবে নিতে পারেন। আর পেইড কোর্সের ডিটেলসটা আমি বলে রাখছি, যাদের শোনার ইচ্ছা তারা শোনেন। যারা পেইড কোর্স করবেন না, এখানে সবাই আসবে না, যারা করার তারা এমনিতেই করে, সবাই আসবে না, কিন্তু যারা করবেন না তারাও দেখে রাখেন। এতক্ষণ তো ক্লাস নিলাম, আপনাদের পড়ালাম, বাট এইটা যদি একটু জেনে যান যে এই লোকটা তার স্টুডেন্টদেরকে কিভাবে পড়ায়, তার কোর্সের প্ল্যানটা কি, আগের দিন বলছি, আজকে খুব বেশি বলবো না, বাট যদি একটু আপনারা দেখেন, আপনি নিজে এই আইডিয়াটা বা এই প্ল্যানটাকে ফলো করে যদি নিজের মতো করে চর্চা করেন, তাও আপনি অনেক বেনিফিটেড হবেন, অনেক দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। তো সেইটা আমি একটু বলি। আর যারা কোর্স করবেন তারা এইটা ফলো করেন, তাহলে আপনারা করতে পারবেন। এখানে পার্থক্য, অনেকে বলে পার্থক্য কি, ফ্রি কোর্সেও আমার অনেকগুলো ক্লাসই আছে, বাট পেইড কোর্সে 70টা ক্লাস থাকে, এখানে হিউজ ক্লাস, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, স্পিকিং প্র্যাকটিসের আপনার পরিবেশ থাকে, যেটা না করতে পারলে কখনো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। এবং সেখানে 30 জন করে স্টুডেন্ট থাকবে, অন টু অন প্রেজেন্টেশন কনভারসেশন করার সুযোগ থাকবে, ইভেন অ্যাসাইনমেন্ট গ্রুপ, যেটা বললাম আর কি, টু ওয়ে কমিউনিকেশন। বাট ফ্রি ক্লাসে তো আর আপনাদেরকে আনমিউট করে দিলে একসঙ্গে সবাই কথা বলে ওঠে, অনেক স্টুডেন্ট, সেটা সম্ভব হয় না। এখানে আমার জায়গা থেকে যতটুকু পড়ানোর আমি পড়াই, অন ওয়ে কমিউনিকেশনের মতো হয়। তো এখান থেকে আপনারা শিখতে পারবেন, আমি ফুল ইফোর্ট দিই, বাট ওইখানে আর কি আমার গাইডলাইনে, আমার অধীনে থেকে, আমার আন্ডারে থেকে আপনারা দ্রুত ডেভেলপ করতে পারবেন। তো যেটা আমি বলছি, এখানে ডিটেলসটা আমি একটু বলি, তারপরে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলছি, একটু ওয়েট করেন। আর আগামীকাল রাত 10টায় থার্ড ফ্রি লাইভ ক্লাস করবেন। আজকেরটা তো গ্রামার আর রাইটিং রিলেটেড আমি দেখাচ্ছি, বাট নেক্সট ক্লাসটা স্পিকিং এর উপর থাকবে, এবং আগামীকালকের ক্লাসটা একটা মাস্টার্স ক্লাস হবে আপনাদের প্রত্যেকের জন্য, আমি আগে থেকে বলে রাখলাম। তো দেখেন, আমাদের পেইড কোর্স যেটা, সেটা হচ্ছে আজকে 12 তারিখ, এই মাসের 18 তারিখ থেকে শুরু হবে। এটা কি মাস? এটা আমার আগস্টের 18 তারিখ হচ্ছে সানডে, রবিবার, অর্থাৎ আগামী রবিবার থেকে, আগামী সপ্তাহ থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে। এখানে সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, ক্লাসের ডিউরেশন থাকবে 1 ঘন্টা। এই যে ফ্রি ক্লাস যেমন লং টাইম হয়ে যাচ্ছে, অনেক কথা বলা হয়, বা প্রথমে জয়েন করাতে গেলে টাইম লাগে, বাট পেইড কোর্সটাতে এরকম সমস্যা হবে না। পেইড কোর্সে এত বেশি স্টুডেন্ট থাকে না। তো ক্লাস টাইম 1 ঘন্টা থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, 3 মাসের কোর্স। আপনি যদি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করেন, 3 মাসের ভিতরে ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। বাট যদি ক্লাস মিস যায়, করতে না পারেন আপনার টাইমের ভিতরে, আপনি পরবর্তীতে নতুন কোনো ব্যাচে পড়তে চাইলে পড়তে পারবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। আমার পেইড কোর্সের কোর্স ফি 2000 টাকা। আবারও বলছি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, যারা পারবেন না 1000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, অর্থাৎ ভেঙে ভেঙে দেওয়ার সুযোগ আছে। বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে ক্লাস শুরু করতে পারবেন, ইন্ডিয়ান নাম্বার। আর এই টোটাল কোর্স ফি 2000 টাকা। এই 2000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি থাকতে পারবেন। এছাড়া আমার একটা বই আপনাকে আমি প্রোভাইড করব, আমার নিজের হাতে লেখা। এই বইটা কাছে রাখবেন, টাকা পাঠানোর পর আমাকে লাস্ট ডিজিটটা হোয়াটসঅ্যাপে জানাবেন বা একটা স্ক্রিনশট দিবেন। আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব, এবং আপনাকে একটা আইডি কার্ড দিব, একদম প্রফেশনাল ওয়েতে, ফর্মাল ওয়েতে আপনি এখানে ভর্তি হবেন। আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। অর্থাৎ আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, হোয়াটসঅ্যাপটা ব্যান হতে পারে, আইডি কার্ডটা যদি আমাকে দেখান, আপনি পরবর্তীতে যে কোনো ব্যাচে আমি আপনাকে অ্যাড করে নিতে পারবো, এবং কোর্স শেষে সার্টিফিকেটও পাবেন। এবং এই কোর্সটা আমি কিন্তু সেইভাবেই ডিজাইন করেছি যাতে করে সবাই করতে পারে, যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, বা ইমিগ্রেন্ট, যারা প্রবাসী আছেন, যারা হাউস ওয়াইফ আছেন, যে কেউ করতে পারবেন। যদি মনে করেন আমি ইংরেজি শিখতে চাই, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আমার এখানে আইএলটিএস এর অনেকগুলো সেশন আছে, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এই কোর্সটা থেকে আপনি ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন। সেইভাবেই আমি এই ল্যাঙ্গুয়েজটা কভার করে থাকি, একদম বেসিক গ্রামার থেকে শুরু করব, যারা একদমই দুর্বল তারাও করতে পারবেন, বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন, সবকিছুই আপনারা এখানে পাবেন। আইপিএ, প্রোনাউন্সিয়েশন, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট, এর উপরে অনেকগুলো সেশন আছে, করতে পারবেন। অ্যাটলিস্ট ফ্রি ক্লাসগুলো করেন, আপনার মনে থাকবে আমার কথা। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, তারা এখন ভর্তি চলতেছে, 18 তারিখ থেকে ক্লাস শুরু করতে পারবেন। আর প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, অর্থাৎ নতুন ব্যাচ আমাদের এই রাত 10টাতেই হবে। তখন এই ফ্রি ক্লাসগুলো রেগুলার হইতে হবে না। তো শনি সোম বুধ শুক্র এই 4 দিন থাকবে ক্লাস টাইম। আর ক্লাসগুলো এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডে নিয়ে থাকি। প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাস রেকর্ড এবং পিডিএফ ফাইল থাকবে, অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করে, পরবর্তীতে আবার আপনারা ক্লাসটা দেখে নিতে পারবেন।
আবারও বলছি, কারো কোনো ক্লাস মিস হলে আবার দেখে নিতে পারবে। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল থাকে। এবং আমি আবারও বলছি, একজন প্রত্যেকটা স্টুডেন্টকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়িয়ে থাকি। শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। এই কোর্সটাতে টোটাল 70টা ক্লাস, এটা হিউজ ক্লাস আপনি পাবেন। এবং প্ল্যানটা হচ্ছে প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। আমি যদি শুধু স্পোকেন করাই, তাহলে আমি যতটুকু পড়াবো আপনি ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবেন। যখনই নতুন একটা কথা আপনি বলতে চাইবেন বা লিখতে চাইবেন, কনফিউশন ফেস করবেন, এমন একটা সেন্টেন্স আমি বলতেছি, ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, বাট যদি গ্রামারটা আপনার জানা থাকে, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। ইনস্ট্যান্টলি ইউ উইল বি এবল টু গিভ any kinds of presentation, you will be able to face any kinds of viva, as well as you will be able to write any kinds of paragraph, report or CV without confusion, or undoubtedly you will be able to do it if you have clear concept about some grammatical or compulsory grammar topics. এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ধারাবাহিকভাবে আপনি এখান থেকে এগোতে পারবেন। যেটা আমি বারবার বলি, ইংরেজি একটা ভাষা, এটা শিখতে গেলে আহামরি ব্রেনের প্রয়োজন হয় না, শুধুমাত্র জায়গাটাকে আইডেন্টিফাই করতে হয়, ইন্ডেক্সটা বুঝতে হয়। অর্থাৎ আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এই ল্যাঙ্গুয়েজের ভিতর কি আছে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, এইটা যদি আপনি না বুঝতে পারেন, আপনি যেখান থেকে ইংরেজি শেখেন না কেন, আজকে আমার কাছে ক্লাস করছেন, কালকে ফেসবুক পেজে হয়তো একটা ক্লাস দেখবেন, পরের দিন ইউটিউব চ্যানেলে একটা ক্লাস দেখবেন, বা এরকম একটা লাইভ ক্লাস করবেন, নিজেকে প্রশ্ন করে দেখেন, এই বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে আপনার দিনের পর দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেষ নামাতে পারবেন না। বাট আপনি যদি সত্যিকার অর্থে এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, ল্যাঙ্গুয়েজটাকে আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে চান, তাহলে অবশ্যই একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে হবে। তাহলে আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন। আদারওয়াইজ আপনি যে কোনো বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে আপনার দিন যাবে, মাস যাবে, বছর যাবে, আপনি শিখতেছেন, শিখবেন, শিখে যেতে হবে, ওইভাবে কনফিডেন্টটা আপনি পাবেন না, যে না আমি এখন পারি, এই ল্যাঙ্গুয়েজটা আমার একটা স্কিল, আমার একটা সম্পদ, অ্যাসেট হয়ে আছে, এটা আপনি ওইভাবে ওই কনফিডেন্ট আপনি পাবেন। তো এইখানে আপনি সেইটা পাবেন, এই পেইড কোর্সে ধারাবাহিকতা মেনটেন করতে পারবেন। আজকে কোনটা করছেন, আগামীকাল কোনটা করছেন, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসের কানেকশন আপনি বুঝতে পারবেন, সম্পর্ক আপনি বুঝতে পারবেন। তো প্রথম 10টা বেসিক গ্রামারের উপর থাকবে, এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ ভয়েস, আই মিন হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার জন্য যা কিছু দরকার এখান থেকে আমি পড়াবো। এই স্পোকেনটা কমপ্লিট করার পর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো এই কোর্সের ভিতরেই রাইটিং এর উপর থাকবে। অ্যাডভান্স গ্রামার এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর 10টা মাস্টার্স ক্লাস আছে। যারা রাইটিং এ দুর্বল, যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারেন না, কম্পোজিশন, প্যারাগ্রাফ, রিপোর্ট, সিবি, বা যারা আইএলটিএস এর রাইটিং নিয়ে প্রবলেম ফেস করছেন, এই ক্লাসগুলো থেকে তারা সেটা কমপ্লিট করতে পারবেন। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। এগুলো মূলত ওরাল কমিউনিকেশন বা ওরাল যে ফ্লুয়েন্সিটা, মুখের যে জড়তা, এটা কাটানোর জন্য আমি এই ক্লাসগুলো নিয়ে থাকি। মানে এখানে আপনাদের কাজটা বেশি থাকবে, আমি এখানে বসে থাকবো, আমার গাইডলাইনে থেকে আপনাকে দিয়ে প্রতিদিন কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস নিব। সার্টেন টপিক থাকবে, তার উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, সেই অ্যান্সারটা বুঝাই দিব, সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ফ্রেজ কোনটা, অবজেক্ট কোনটা, ক্লজ কোনটা, বোঝানোর পর নিজের মতো করে আপনি একটা প্রেজেন্টেশন দিবেন। সেখানে যে ভুলটা হবে আমি আবার ধরাই দিব। যেমন এই যে আপনাদের ক্লাস নিচ্ছি না, এর আগে আমি একটা ব্যাচের ক্লাস নিয়েছি, দেখেন ওদের আজকের প্রেজেন্টেশন টপিক এটা ছিল, দ্য সিটি অর টাউন ইউ লিভ ইন, এবং এটা আমি ওদেরকে পড়িয়ে দিয়েছি। পড়ানোর পর এই যে কোশ্চেন গুলো আপনারা দেখছেন, এই কোশ্চেনের উপর ওরা যে যে শহরে থাকে সেই শহর সম্পর্কে বর্ণনা করতে হবে। এইখানটাতে ওরা নেক্সট ক্লাসে আমাকে এটা সাবমিট করবে, সেখানে যে ভুলটা হবে আমি তাদেরকে সেটা আবার আইডেন্টিফাই করে দিব। তো এইভাবে যদি আমি করাই, প্র্যাকটিক্যালি যদি ল্যাঙ্গুয়েজটাকে আমি বোঝাই, আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমার প্ল্যানটা কি বললাম, বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এবং ইংরেজি শেখার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর এটা আমি এইভাবেই করিয়ে থাকি, যাতে করে এই ক্লাসে বসে আপনার প্র্যাকটিসটা হয়, আপনার বাড়তি পরিশ্রম করতে হবে না। এবং এই কোর্সটা এমন ভাবেই সাজানো হয়েছে, এটা বিজি লাইফের মানুষের জন্যই সাজানো, যারা ব্যস্ত থাকেন, অফিস ওয়ার্ক করেন, জব করেন, যারা স্টুডেন্ট আছেন, দিনের বেলায় টাইম দিতে পারেন না। অর্থাৎ এই কোর্সটা করার জন্য আলাদা টাইম বের করা লাগবে না। আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনি বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, বা অফিসে থাকেন, জাস্ট ক্লাস টাইমে লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন, 1 ঘন্টা থাকবেন, রেগুলারিটি মেনটেন করে ক্লাস করবেন, আর কিছু লাগবে না। উইদিন 3 মান্থ ইউল বি ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপার্ট ইন ইংলিশ। 2000 টাকা কোর্স ফি, আবারও বলছি, 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। 18 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এই মাসের
আগস্টের 18 তারিখ থেকে। এটা আমার বিকাশ, নগদ বা রকেট নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করতে পারেন। আর এই দুইটা নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারেও বিকাশ আছে, এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে নক করলে এই যে ক্লাসগুলো নিলাম, এই ক্লাসের রেকর্ড, পিডিএফ ফাইল, এগুলো আপনারা পেয়ে যাবেন। আবার বলছি, এই ক্লাসের রেকর্ড বা পিডিএফ ফাইল যাদের লাগবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। ইভেন আমি গ্রুপেও দিয়ে দিই, বা কারো কোনো পার্সোনাল কথা থাকলে, বা যারা ভর্তি হতে চান, যদি কেউ মনে করেন এই লোকটা বোঝাতে পারে, টেকনিক বলো, আমি শিখতে পারবো, আমার এই ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করা দরকার, আমি ইংলিশে প্রফেশনাল হতে চাই, এক্সপার্ট হতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে আমি এগোতে চাই, বা খুব কম সময়ের ভিতরে আমি ডেভেলপ করতে চাই, আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাই, তারা এটা করতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। এতটুকু বলতে পারি, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। এটা আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, কারণ আমি সেইভাবে আমি অনেক পরিশ্রম করে পড়াই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে। এই হচ্ছে মেইন কথা। যারা করতে চান জানাবেন। আমার লেখা এই যে বইটা আছে, এই বইটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, যারা পেইড কোর্সে আসবেন। ইভেন আমি এটাও আপনাদের বলছি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কিন্তু আলাদা 1-to-1 প্রেজেন্টেশন নিয়ে থাকি, যে সে কতটুকু ডেভেলপ করতে পারলো। এই 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 জিনিসটাও আমি আপনাদেরকে দেখিয়েছি, যে একটা স্টুডেন্ট কতটুকু বুঝতে পারছে বা বলতে পারছে। অর্থাৎ অফলাইনের একটা কোর্সের থেকেও আপনারা বেটার কিছু এখানে পাবেন। এই যে পার্সোনাল সেশন গুলো দেখছেন, এগুলো আমার আবার নতুন স্টুডেন্টের সঙ্গে এই সেশন গুলো শুরু হয়েছে। That's good. Thank So, you so much. একটা স্টুডেন্ট আইএলটিএস এ 7.5 পেয়েছে। এটা বাংলাদেশে ছিল, এখন জার্মান চলে গেছে। এই ছেলেটার নাম হচ্ছে সম্রাট। সো প্রত্যেকটা স্টুডেন্টকে আপনি অফলাইনের একটা কোর্সের থেকেও বেটার কিছু পাবেন। আমি এতটুকু আপনাকে বলতে পারি এই জায়গাটা। এইভাবে আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি বা পড়িয়ে থাকি। যারা করতে চান এবং যারা কোর্সে ভর্তি হবেন, টাকা সেন্ড মানি করে জানানোর পর আমি আপনাকে পেইড কোর্সে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব, এবং আপনাকে আমি একটা আইডি কার্ড দিব। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, এরকম একটা আইডি কার্ড আপনি পাবেন, যাতে করে পরবর্তীতে যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনি এটা দেখালে আপনি যে কোনো নতুন ব্যাচে আপনি থাকতে পারবেন, কোনো টাকা পয়সা পে করতে হবে না। তো এটা হচ্ছে মেইন কথা। যারা আসতেছেন জানাবেন। আবার বলছি, এই দুইটা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার নাম্বার, এই নাম্বারে কথা বলবেন, যোগাযোগ করবেন, আমি আপনাদের সবার উত্তর দিব। সো দ্যাটস অল ফর টুডে। এখন আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কোশ্চেন